দ্বিতীয় হচ্ছে, দেখতে পাচ্ছ আমাকে? হ্যাঁ স্যার। আমি নিজেই আমাকে দেখতে পাচ্ছি না, বুঝেছো? এই হচ্ছে সমস্যা। কাজে দেখার দরকার নেই। চলো, সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে দে আর দ্য রুপি ডোমিনেটেড বন্ড অ্যান্ড আর এ সোর্স অফ ডেপ্ট ফাইন্যান্সিং ফর দ্য পাবলিক অ্যান্ড প্রাইভেট স্যার, সেক্টর। স্যার মানে যেটা পড়াচ্ছেন সেই পেজটা দেখতে পাচ্ছেন। আর কাকে দেখতে চাইছো? আমাকে দেখতে চাইছো? না, সেটা দেখতে পাচ্ছি না পেজটা, মানে তো যেটাতে পড়াচ্ছি। সেই পেজটা দেখতে পাচ্ছ না? না। না স্যার, দেখা যাচ্ছে না। প্রথমে দেখা যাচ্ছিল স্যার, তারপর চলে গেছে। আপনাকে দেখা যাচ্ছে স্যার এখন। আমাকে দেখা গেলে তো হবে না। এবার দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। এবার দেখা যাচ্ছে। দেখো, সিস্টেমটাই আমিও নতুন, আর বারবার ওই যে জয়েন করছে না, ওইটা করতে গিয়ে বেরিয়ে যেতে হচ্ছে, এটাই হচ্ছে সমস্যা হচ্ছে আর কি। আইএফসি কি হচ্ছে, আমি আজকে একটা কেনা হচ্ছে, ওই বেন কিউর একটা মনিটর কেনা হচ্ছে কলকাতা থেকে। এখনো কেনা হয়নি, পয়সা পেড করবো একটু পরে। তোমাদের যেমন এই ম্যাক্স আপ আছে, ওই রকম হ্যাঁ। আমাদের একটা কোর্স চালু হবে। সেটা হচ্ছে ওই এর জন্য, সানসেক্টর যে নেওয়া হচ্ছে, তার জন্য একটা কোর্স চালু হবে। এটা ডিপার্টমেন্ট ঠিক না, মানে আমাদের কিছু তো উদ্যোগ আছে, আমাদের কিছু লোকজন থাকবে সেই জন্য। ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই, এটাতে আমি আছি, এটাতেও থাকবো ওটাতেও থাকবো, দুটোতেই আছি। তাহলে স্যার যেটা ওটা দেখা কোথায়, গেল। হুম, বলো। তো ওটা কোথায় চালু হবে? ওটা মানে কি, একদম পারফেক্ট উত্তর দেবো না, এরকম বলবো যে আকাশের নিচে মাটির উপরে? না স্যার, পারফেক্ট। পারফেক্ট চাইছি। মানে দেখছি কোথায় হয়, খুব সম্ভবত থানাতেই হবে, থানার মধ্যেই হবে খুব সম্ভবত। আমরাও জয়েন করে যাবো। এবার কত চাকরি করবে? স্যার যা সুনীল দা হয় সব করবো। জায়গায় আছে। এই যে পড়াই স্যার, চলো। হ্যাঁ। আইএফসিটা হচ্ছে কি না, প্রথম গল্প হচ্ছে যে ওয়ার্ল্ড ব্যাংকের একটা শাখা, এটা তো সত্যি কথা। আর সেকেন্ড যেটা ছিল সেটা হচ্ছে যে এটা রুপি ডোমিনেটেড বন্ড, এটাও সত্যি। তাই যেহেতু দুটো সত্যি, তাহলে আমাদের অ্যান্সার হবে সি, বোথ 1 and 2। আরো কিছু কোশ্চেন এখানে। এটা আরেকবার বলুন। আরেকবারটা হচ্ছে যে আমরা যে মশলা বন্ডসটার কথা পড়েছিলাম, আগের দিনই পড়েছি এটা। মশলা বন্ডস, বন্ডস কি জন্য? বন্ডস হচ্ছে বাজার থেকে টাকা তোলার জন্য, লোন নেওয়ার জন্য, এক প্রকার ছোট লোন। ও একটা কাগজে করে একটা বন্ড ইস্যু করছে, সেই কাগজটা কেউ কিনছে এবং ওকে টাকা দিচ্ছে। ও কথা দিচ্ছে, ধরো তুমি, আমি একটা বন্ডস কিনছি। বন্ডটা হচ্ছে ধরো এক্স একজন লোক, তার টাকা দরকার, সে একটা বন্ডস বিক্রি করছে। তো বন্ডের উপরে লেখাই আছে যে বন্ডটার দামটা হচ্ছে 20,000 টাকা। আমি 20,000 টাকা দিলাম এক্স কে, আর 20,000 এক্স আমাকে প্রমিস করলো যে এটা 5 বছর কিংবা 10 বছর পরে 5% সুদে ও আমাকে টাকাটা ফেরত দেবে। টাকাটা ফেরত দিলে আমি ওকে বন্ডটা ফেরত দেবো। এই হচ্ছে বন্ড, মানে বাজার থেকে টাকা তোলা এক কথা। তো অনেক কটা বন্ডস আমরা পড়েছিলাম, এলিফ্যান্ট বন্ড পড়েছিলাম, সিউরিটি বন্ড পড়েছিলাম, এরকম অনেক বন্ডস পড়েছিলাম। সেই রকম আমরা মশলা বন্ডসও পড়েছিলাম। মশলা বন্ডসটা কি ছিল, যে থার্ড ওয়ার্ল্ডের যে দেশগুলো আছে, তৃতীয় বিশ্বের যে দেশ, ভারত, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, এইসব বিভিন্ন রকম যে দেশ আছে, এরাকে সাহায্য করার জন্য ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রতিষ্ঠান আছে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন। এরা কি করে, এরা বিভিন্ন বড় বড় যে সমস্ত লোক আছে যারা নন ইন্ডিয়ান এন্টিটি,
1 মিনিট একটু ধরো, কথা বলতে হবে। হ্যাঁ, হ্যালো। ওখানে কি আছে? আছে, ওই স্ক্যানার আছে, স্ক্যানার আছে। কত টোটাল পড়েছে? ঠিক আছে, আচ্ছা।
ওকে চেক করেন তো একটু, অ্যাকাউন্ট অ্যামাউন্টটা অনেক বেশি গেছে দেখুন তো। না, আর একটা 49,000 পাঠিয়েছি, ওটা গেছে কিনা একটু দেখে নিন একটু। না, 1,50,000 নয়, 1,50,000 49 নয়। একবার 50 পাঠিয়েছি, একবার 1 পাঠিয়েছি, আর একবার একটা 49 পাঠিয়েছি, ওটা হয়েছে কিনা দেখতে হবে একটু। পলাশ জয়েন করেছো নাকি? পলাশ, শুনতে পাচ্ছ? সুদীপ, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হুম। এবার হচ্ছে উম টম ক্রুজ টাকাটা দিচ্ছে ওই কোম্পানিটাকে, আইএফসিটাকে, এটা কোম্পানি নয় অ্যাকচুয়ালি, প্রতিষ্ঠানকে দিচ্ছে। কিন্তু দেওয়ার আগে ও ডলারটাকে টাকাতে কনভার্ট করে দিচ্ছে। তারপরে ওই টাকাটা চলে যাচ্ছে ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। ভারত যখন ওই টাকাটা যখন রিটার্ন করছে, তখন কিন্তু ডলারে শোধ করছে না, যেটা করছে সেটা হচ্ছে রুপিতে করছে, মানে টাকাতে করছে। যে এটা দোষ গুণ কি ছিল আমি আগের ক্লাসে বুঝিয়ে দিচ্ছি, ডিটেলস যাবো না তো। এটা আগের কোশ্চেনটাও হয়েছিল খুব সম্ভবত, এবং পড়ানো হয়েছিল। এখানে উত্তর হচ্ছে সি এর বোথ 1 and 2। এখানে এইটাও বুঝিয়ে দিয়েছিলাম, এই কোশ্চেনটাও হয়ে গিয়েছিল। কোশ্চেনটা দেখো, যারা ছিল না তারা দেখে নাও। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ ভায়াবল অল্টারনেটিভ টু টার্ম লোনস ফর রেজিং ডেপ ফাইন্যান্স বাই লার্জ পাবলিকলি ট্রেডেড ফার্ম? মানে যদি পাবলিক যে ফার্মগুলো আছে তারা যদি টাকা তুলতে চায় বাজার থেকে, তাহলে খুব মানে সম্ভাব্য, মানে খুব ইজিলি কোন প্রসেসটা সে গ্রহণ করবে। তিনটে অপশন আছে, একটা হচ্ছে এ আছে, বি আছে, সি, ডি। আগের দিন এটা আমি বলে দিয়েছিলাম যে দেখুন প্রথম স্যার। হচ্ছে যে ডি দেখো, এটা হচ্ছে গোল্ড লোন। এখানে টাকা তোলার ব্যাপার নেই, এখানে এখানে লোন দেওয়ার ব্যাপার আছে। অ্যাসেট লোন এটারও ব্যাপার নেই। ঠিক আছে। শেয়ার তো শেয়ার কেনা হয়, ওখান থেকে টাকা তোলা হয় না। এটা হচ্ছে ডিবেঞ্চার, অ্যান্সার হবে ডিবেঞ্চার। ডিবেঞ্চার আর বন্ড দুটো একই কথা। আমি আগের দিনই বলেছিলাম, একটু পার্থক্য আছে ইন্টারনালি, কিন্তু ডিবেঞ্চার আর বন্ড হচ্ছে একই কথা। তো উত্তর হবে বি। এইটা পড়ানো হয়নি, তা আমি একটু বুঝিয়ে দিচ্ছি কি আছে গল্পটা। হোয়াট ডাজ ভেঞ্চার ক্যাপিটাল মিন? ভেঞ্চার ক্যাপিটাল বলতে কি বোঝায়? ভেঞ্চার ক্যাপিটাল হচ্ছে যখন কোনো নতুন কোম্পানি শুরু হয়, যখন বড় বড় কোম্পানি, প্রতিষ্ঠিত কোম্পানি থাকে, তারাকে আহ, টাকা দেওয়ার জন্য অনেক রকম ব্যবস্থা থাকে। কিন্তু যখন কোনো নতুন কোম্পানি থাকে, হ্যালো, ওইটা যায়নি না? আহ, ওটা তুমি মেরে দাও, ঠিক আছে, আমি তোমাকে একটু পরে দিয়ে দিচ্ছি, একটা ক্লাসে আছে। হুম, আছে তোমার কাছে? না থাকলে বলো, আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ক্লাসে আছে না, আমি মেরে দেবো। দাঁড়া 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 দাঁড়া, তাহলে মেরেই দিই, নাহলে জ্বালাবে আমার। মেরে দাও তুমি। আছে কি তোমার কাছে?
যে সমস্ত নতুন কোম্পানিগুলো হচ্ছে সেই নতুন কোম্পানিগুলোকে এই টাকা দেওয়া মানে তাদের যে বন্ড ফান্ড গুলো বিক্রি করার যে জায়গাটা সেটাকে ভেঞ্চার ক্যাপিটাল বলা হয়, ঠিক আছে। এই কোশ্চেনটা আমি কি তোমাকে দিয়েছিলাম তাই তো করার জন্য, প্রদীপ? হ্যাঁ স্যার। এ হচ্ছে এ শর্ট টার্ম ক্যাপিটাল প্রোভাইডেড টু দ্য ইন্ডাস্ট্রি, এ লং টার্ম স্টার্ট আপ ক্যাপিটাল প্রোভাইডেড টু দ্য নিউ এন্টারপ্রেনিয়ার, fund provided to the industry at the time of incurring losses, fund provided for the replacement of renovation of the industry. স্টার্টআপ কোম্পানি মানে হচ্ছে যারা সেই সব শুরু করছে, স্টার্টআপ। ডি হবে। উত্তর হবে বি হবে। ভেঞ্চার ক্যাপিটাল মিন হচ্ছে স্টার্টআপ কোম্পানিকে যে টাকাটা দেওয়া হয় সেটাকে ভেঞ্চার ক্যাপিটাল বলা হয়। উত্তর হবে বি। এখানে আছে দাদা, দেখে নাও। ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডস, ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডস মানে হচ্ছে যারা নতুন কোম্পানি খুলছে, কেউ যদি বুঝতে না পারো তাহলে কিন্তু একটু আনমিউট করে আমাকে জিজ্ঞাসা করবে। যারা নতুন কোনো কোম্পানি খুলছে, এইটা বেশি দেখা যায়, নতুন কোম্পানি খোলার ব্যাপারটা বেশি দেখা যায় যারা পড়ে, আইটি পড়ে। মানে ধরো খড়গপুর আইআইটি থেকে পড়ছে, ওরা পড়ে পাস করার পর ওদের চাকরি অফার আসে, প্লেসমেন্ট হয়। কিন্তু অনেকে থাকে, অনেক আমাদের বন্ধু বান্ধব আছে, তারা একটা কোনো আইডিয়া নিয়ে তারা একটা নতুন কোম্পানি খুলছে, স্টার্ট আপ বলে, স্টার্ট আপ কোম্পানি, নতুন কোম্পানি খুলছে। তো এই যে একটা ছেলে একটা স্কুলে কলেজে পড়তো, পড়ার পরে হঠাৎ করে একটা কোম্পানি খুলছে। তো এই কোম্পানিটা খুলতে গেলে তার তো টাকা পয়সা লাগবে। তো সেই টাকা পয়সা কে দেবে? সেই টাকা পয়সা যেখান থেকে পাওয়া যাবে সেটা হচ্ছে ভেঞ্চার ক্যাপিটাল, ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডস। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এই যে টাকাটা দেওয়া হয় সেই টাকাটাকে অ্যাকচুয়ালি সিড ক্যাপিটাল বলে। সিড মানে হচ্ছে বীজ, সিড ক্যাপিটাল বলে। তো ওদের জন্য যেটা খোলা আছে যেখান থেকে ওরা আইপিও শেয়ার বিক্রি করতে পারে সেটা হচ্ছে ভিসিএফ, ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডস। কারণ বুঝতে অসুবিধা হলো? সিডস না কি বললেন? ওটা সিড কি? মানে হচ্ছে বীজ, ইংরেজিতে সিড কথার মানে বীজ। যে প্রাথমিক যে টাকাটা দেয়া হচ্ছে কোনো স্টার্ট আপ কোম্পানিকে, সেটা তো বীজের মতোই। তোমাকে যদি একটা গাছ লাগাতে বলা হয়, ঠিক আছে, তার একটা এই চাষ করতে বলা হয়, একটা ফার্ম খুলতে বলা হয়, তাহলে একটা ধরো একটা বড় একটা সবজি ফার্ম খুলবে, তো প্রথম তোমার কি লাগবে? গাছটার বীজ লাগবে, ঠিক আছে। ঠিক তেমনি ভাবে একটা স্টার্ট আপ কোম্পানি খুলছে, ওর প্রথম কি লাগবে? একটা টাকা লাগবে। যে টাকাটা দেয়া হচ্ছে সেই টাকাটাকে বলা হচ্ছে সিড ক্যাপিটাল। বুঝতে পেরেছো? আর যেখান থেকে দেয়া হয় ওদের জন্য যে এটা খোলা আছে সেটার নাম হচ্ছে ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডস। ওরা অন্য জায়গা থেকেও তুলতে পারে কিন্তু ওইখান থেকে কিন্তু সহজে পায়। তার কারণটা হচ্ছে যারা নতুন স্টার্ট আপ কোম্পানি খোলে তাদের শেয়ার বিক্রি হতে চায় না, তাদের বন্ড বিক্রি হতে চায় না। নতুন কোম্পানি কে কিনবে? ও দুদিন পরে ডুবে যাবে। একটা বাচ্চা ছেলে একটা খড়গপুর আইআইটি থেকে পাস করে কিংবা কানপুর আরো কোথাও কোথাও আছে সেখান থেকে পাস করে একটা কোম্পানি খুলছে, তো ওর বন্ড কে কিনতে যাবে? ও তো নিজেই ডুববে। তো যাতে করে এরা সহজে টাকা পয়সা পেতে পারে সেই জন্য হচ্ছে ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডস, ঠিক আছে। আর যে টাকাটা দেওয়া হয় সেটাকে সিড ক্যাপিটাল বলে। ভাষাগুলোর সঙ্গে একটু সরবরাহ। আর কোশ্চেন এখানে? কোশ্চেন কিছু কেউ? সৌভিক কোশ্চেন? না স্যার, ঠিক আছে স্যার। এই কমলের সাথে কথা বলে 31,000 টাকা মারো তো কমলকে, ঠিক আছে। কথা বলো, কথা বলে একটু মারো, আমি একটু পরে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এরপর হচ্ছে অ্যাঞ্জেল ইনভেস্টর। দেখো লেখা আছে অ্যাঞ্জেল ইনভেস্টর। অ্যাঞ্জেল কথার মানে কি? অ্যাঞ্জেল কথার মানে হচ্ছে পরী।
অ্যাঞ্জেল ইনভেস্টর। এই যে দেখো এখানে ছবি দেয়া আছে, এটা রতন টাটার ছবি। তো এই রতন টাটা, এর কি শেয়ার কেনার দরকার আছে? এর কি শেয়ার মার্কেটে টাকা খাটানোর দরকার আছে? তো কোটি কোটি টাকা, এর কি সব দরকার? এই জন্য কোনো কিছুই দরকার নেই এর। বাট তবুও এই লোকটা কি করে, যে কখনো কখনো শখে শখে একটা কোনো কোম্পানিতে ইনভেস্ট করে দেবে। এই যে ইনভেস্টটা করলো, এই লোকটাকে বলা হচ্ছে অ্যাঞ্জেল ইনভেস্টর। তুমি আমি যদি শেয়ার মার্কেটে টাকা খাটাই, তাহলে আমরা অ্যাজ এ পাবলিক টাকা খাটাচ্ছি, অ্যাজ জেনারেল টাকা খাটাচ্ছি, কিন্তু এই লোকটার টাকা খাটানোর দরকার নাই। এ শেয়ার বিক্রি করবে, বাট ও অন্য লোকের শেয়ার কেনার দরকার নেই খুব একটা। যদি কখনো প্যাশন, হবি, এইসব টাইম পাস এসব করার জন্য যদি কখনো কোথাও থেকে শেয়ার এ কেনে, যদি কোথাও যদি টাকা ইনভেস্ট করে, তবে একে, এই লোকটাকে বলা হবে অ্যাঞ্জেল ইনভেস্টর। রতন টাটা হতে পারে, আদানি হতে পারে, আম্বানি হতে পারে এরা। আর কর্পোরেট স্ট্র্যাটেজিক ইনভেস্টর, এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে যে কিছু কিছু চালাক চালাক লোক থাকে। ধরো একটা বাচ্চা, সে খড়গপুর আইআইটিতে পড়ছে। আমি খড়গপুর আইআইটির নাম এই কারণে নিচ্ছি যে ওখান থেকেই জেনারেলি বড় বড় সব ছেলেপুলেরা বেরোয়। সে একটা খড়গপুর আইআইটি থেকে একটা ছেলে পাস করে বেরোচ্ছে। বেরিয়ে তার মনে হলো যে আমি একটা এমন একটা মোটর সাইকেল তৈরি করব, যে মোটর সাইকেলটা জলে চলবে। এই কিছুদিন আগে যে চপ্পটা হচ্ছিল, ওরা খড়গপুর আইআইটিতেই হচ্ছিল এটা, যে জলে চলবে, জল থেকে চলবে, তেল লাগবে না, এই মোটর সাইকেল। তো এই যে ও বানাচ্ছে, এইটা দেখছে কেউ, সবাই দেখছে। তার মাঝে কিছু লোক আছে যারা দেখছে। তারা কারা? বড় বড় বিজনেসম্যান, বড় বড় যে বিজনেসম্যান আছে তারা দেখছে। তাদের মাঝে হয়তো ধরো আদানি, আদানি এগিয়ে আসলো, এগিয়ে এসে বললো, বাবু তুই দারুণ কাজ করছিস, তেলের দাম যা বেড়ে গেছে, এই তেল তো আর পাওয়া যাবে না, জল দিয়ে করছিস, তো তুই করে যা, আমি তোর পিছনে আছি, তোর টাকা পয়সা লাগবে তো, আমি তোর পিছনে আছি, তুই ওটা চালিয়ে যা। তো বাচ্চাটা জল দিয়ে কিছু মোটরসাইকেল ফটোসাইকেল বানালো। কিন্তু বাচ্চাটার তো লোক নেই, মার্কেটিং করার লোক নেই, বিক্রি করার লোক নেই, এসব করার লোক নেই। তখন আদানি বলল কি, যে বেটা তুই তো ভালোই বানিয়েছিস, সবকিছু করেছিস, ঠিকঠাকই আছে, তা তুই চলাই আমার সঙ্গে, একসঙ্গে দুজনে মিলে কাজ করবো। তোকে আমি প্রথমে টাকা দিয়েছিলাম সবকিছু করার জন্য, এখন করেছিস, এখন তোর তো সবকিছু নেই, তুই আমার কাছে চলে আয়, আমরা দুজনে মিলে বিজনেস করবো। তো আদানি ওই বাচ্চাটা দুজনে মিলে ব্যবসা করতে শুরু করে দিল। এই যে একটা প্ল্যান করে টাকাটা ইনভেস্ট করলো, এইটাকে বলা হচ্ছে কর্পোরেট স্ট্র্যাটেজিক ইনভেস্টর। কোনো প্রবলেম কারো বুঝতে? না স্যার। রিয়া, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। চলো, তাহলে তিনটা আমরা পেলাম। একটা হচ্ছে ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডস, আর একটা হচ্ছে অ্যাঞ্জেল ইনভেস্টর, আর একটা হচ্ছে কর্পোরেট স্ট্র্যাটেজিক ইনভেস্টর। এটা কোশ্চেনটা হয়ে গেছে অলরেডি, যে ভেঞ্চার ক্যাপিটাল কথার মানে কি, কাকে দেয়া হয়। একটা লং টার্ম স্টার্ট আপ যে কোম্পানি হচ্ছে, তাকে যখন কোনো কিছু সাহায্য করা হয়, তখন সেটাকে বলা হচ্ছে ভেঞ্চার ক্যাপিটাল। ভেঞ্চার ক্যাপিটালের একটা নাম আছে সিড ক্যাপিটাল, ওটাও আমি বললাম, মনে রাখবে। এটাও হয়েছিল, এটা হয়েছিল, কেউ বলো। ইনফ্লেশন ইন্ডেক্স বন্ড, এটা আমি পড়িয়েছিলাম। ইনফ্লেশন ইন্ডেক্স বন্ডের মানেটা হচ্ছে, যত ইনফ্লেশন বাড়বে, তারপরে 1.5% হারে রঘুরাম রঘুরাম রাজন বন্ডের সুদ দেবে বলেছে। সেইটাকে বলা হচ্ছিল ইনফ্লেশন ইন্ডেক্স বন্ড। ইসে অ্যান্সার দাও, চ্যাট বক্সে সবাই অ্যান্সার দাও, কোনটা হবে? দিচ্ছ?
এখানে দুই বলে কোনো অ্যান্সার নেই, এ বি সি ডি আছে। কে একজন দুই লিখেছো? দুই বলে কিছু নেই এখানে। শোনো, আমরা পড়েছিলাম এটা, যখন পড়েছিলাম সব ভুল অ্যান্সার দিচ্ছ। যখন পড়েছিলাম তখন আমরা কোথাও বলিনি ইন্টারেস্ট রিসিভড, 3 নম্বর এটা দেখো, ইন্টারেস্ট রিসিভড অ্যাজ ওয়েল অ্যাজ ক্যাপিটাল গেইনস অন আইবিএফস আর নট ট্যাক্সেবল। এটা কোথাও বলা ছিল না যে আমরা যে আমাদের যে এটা হচ্ছে ইনফ্লেশনটা হচ্ছে, ইনফ্লেশন ধরো আহ, একটা জিনিসের দাম, একটা জিনিসের যে ইনফ্লেশনটা হয়েছে সেই ইনফ্লেশনটা হচ্ছে 5%। তাহলে আমাদের যে বন্ডের উপরে যে টাকাটা রিটার্ন হবে সেটা হচ্ছে 6.5, মানে ওর সঙ্গে 1.5 যোগ করতে হবে, 6.5 হবে, 5 প্লাস 1.5 সমান 6.5 হবে। তো এই টাকাটা, এই রেটে টাকাটা একজন ফেরত পাবে, যে বন্ডটা কিনেছিল সে ফেরত পাবে। তো এটা কি কোথাও বলা আছে, বলা ছিল যে এই যে টাকাটা পাবে সেই টাকাটার উপরে ট্যাক্স দিতে হবে না? এটা কোথাও বলা নেই। কোথাও বলা নেই যে শেয়ার মার্কেটে টাকা কাটালে ট্যাক্স দিতে হবে না, এটা কোথাও বলা নেই। যাই টাকা পাও তোমাকে ট্যাক্স দিতে হবে। কিছু কিছু বন্ড আছে যেগুলোতে ট্যাক্স ছাড় থাকে, যেমন আগের দিন আমরা দেখছিলাম যে বাচ্চাদের আহ, উন্নতি কল্পে যে বন্ডটা দেওয়া হয় সেটাতে আমাদের ট্যাক্স দিতে হয় না। আর বাকি সব জায়গাতে কিন্তু ট্যাক্স দিতে হয়, ট্যাক্স দিতে হয় না, এটা কোথাও বলা নেই। তাহলে এই যে 3 নম্বর অপশনটা আছে আমাদের, যে যে ইন্টারেস্টটা আমরা পাচ্ছি তার সঙ্গে সঙ্গে যে মূলটা পাচ্ছি, ইন্টারেস্ট আর মূলটা পাচ্ছি এই বন্ডের উপরে, ইনফ্লেশন ইন্ডেক্স বন্ডের উপরে, সেখানে আমাদের ট্যাক্স দিতে হবে না। তাহলে এই কথাটা ভুল, ট্যাক্স দিতে হবে, যা টাকা পাও তুমি ট্যাক্স দিতে হবে। তা 3 নম্বর যদি ঠিক হয় তাহলে তুমি একটু অপশনগুলোর দিকে তাকিয়ে দেখো। বি এ 3 নম্বর যদি ভুল হয় তাহলে তুমি আমাদের অপশনগুলোর দিকে তাকিয়ে দেখো, বি এ 3 আছে, সি এ 3 আছে, ডি এ 3 আছে। তাহলে এই তিনটে অপশনই বেকার, এগুলো বাদ। পড়ে থাকলো একটা, সেটা হচ্ছে 1 and 2, 1 and 2, অ্যান্সার হবে এ। বাকিটা যদি তুমি নাও জানো, ঠিক আছে, বাকিটা আমি বলছি কি আছে, বাকিটা আমি বলছি। বাট যদি তুমি নাও জানো, এরকম করে কিন্তু তুমি অ্যান্সারটা বের করতে পারবে একদম ইজি প্রসেসে। কোথাও বলা নেই যে বন্ডের যে টাকা, বন্ডে যে টাকা কামাবে কিংবা টাকা খাটাবে তার উপরে ট্যাক্স দিতে হবে না, এটা কোথাও বলা নেই। তাহলে এখানে বলা আছে নট ট্যাক্সেবল, ট্যাক্স দিতে হবে না, এই কথাটা ভুল, ট্যাক্স তো দিতে হবে। তাহলে বি সি ডি এই তিনটেই ভুল। পড়ে থাকলো এ, যেখানে 3 নম্বর অপশনটা নেই, আমাদের 3 নম্বর কোশ্চেনটা নেই, তাহলে উত্তর হবে এ। এই পর্যন্ত কারো কিছু কোশ্চেন এটার উপরে? পলাশ, পলাশ ঘুমিয়ে গেছে। পলাশ আছো তো? হ্যাঁ। অমিয়, অমিয় আছো? পালিয়ে গেছে। ইয়েস স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এইবার এখানে গল্পটা হচ্ছে গভর্নমেন্ট ক্যান রিডিউস, এই আমরা দুটো অপশন একটু দেখে নেবো, ঠিক আছে? এটা তো আমরা এলিমিনেশন প্রসেসে এটা এ নম্বর কোশ্চেনটা করলাম। বাকি যে দুটো আছে সেটা একটু আমরা দেখে নেবো যে আমরা ঠিক করলাম কি ভুল করলাম। গভর্নমেন্ট ক্যান রিডিউস the coupon rates on the its borrowing by way of
আইবিএস। বলছি, পিয়ালির কি হচ্ছে? পিয়ালি বারবার কি জয়েন করতে পারছো না নাকি? গভর্নমেন্ট, আমরা যেটা বলেছি যে রঘুরাম রাজন বলেছে যে ইনফ্লেশন আছে 5%, ধরো তার উপরে 1.5% ও সুদ দেবে। এইটাকে কমানো যাবে কি যাবে না? এটা কমানো যাবে, কমানোও যাবে এবং বাড়ানোও যাবে। সবসময় একই গল্প নেই যে 1.5 থাকবে, এটা আমি পড়ানোর সময় বলিনি, বাট এটা সত্যি। 2 নম্বরটা হচ্ছে আইবিএস প্রোভাইড প্রোটেকশন টু দ্য ইনভেস্টর ফ্রম আনসার্টেনটি রিগার্ডিং ইনফ্লেশন। এটা তো ঠিকই। আমরা এই যে বন্ডটা বানিয়েছিল রাজন, রাজন কেন বানিয়েছিল? যে আমাদের বানিয়েছে এই কারণেই, আমি আগের দিন বলছিলাম যখন পড়ানোর সময় এটা বলা হয়েছিল, যে যখন একটা লোক যখন ইনভেস্ট করছে 100 টাকা, তখন একটা জিনিসের দাম ছিল, আহ, পেঁয়াজের দাম 20 টাকা ছিল, পেঁয়াজের ছবি ছিল খুব সম্ভবত, সেখানে সে 5 কেজি কিনতে পারত। কিন্তু 5 বছর পরে যখন সে টাকাটা পাচ্ছে, কিংবা 1 বছর পরে সে 105 টাকা পাচ্ছে, তখন কিন্তু ওই হারে কিন্তু সে পেঁয়াজটা কিনতে পারছে না, সে 4.5 কেজি পেঁয়াজ কিনতে পারছে। মনে করে দেখো, আমি যখন পড়েছিলাম, সে 4.5 কেজি পেঁয়াজ কিনতে পারছে। তো 4.5 কেজি পেঁয়াজ কিনতে পারছে মানে কি, তার লস হচ্ছে, জিনিসের দাম বেড়ে গেছে, কিন্তু ব্যাংকের সুদ একই রকম পড়ে আছে, লস হয়ে গেছে। সেই লসটা যাতে করে না হয়, সেই জন্য আমাদের যে গভর্নর ছিলেন রঘুরাম রাজন, উনি কি করলেন যে একটা ফিক্সড করে দিলেন যে ইনফ্লেশন যাই থাকবে, আমি তার উপরে 1.5% হারে সুদ দেবো। ইনফ্লেশন যখন বেড়ে যাবে তখন তার উপরে আমি 6 যখন থাকবে তখনও 1.5 পাওয়া যাবে, যখন 8 থাকবে তখনও 1.5 হারে পাওয়া যাবে। তাহলে এটা ঠিকই আছে, 2 নম্বরটাও ঠিকই আছে, 1 নম্বরটাও ঠিকই আছে। 1 নম্বরটা আমি বলিনি আগে যদিও, 2 নম্বরটা কিন্তু আমি বলেছিলাম। তাই অ্যান্সার আমাদের এ হবে। এইখানে গল্পটা ছিল, দেখো এই যে যখন ইন্টারেস্ট রেট 9.25 ছিল, তখন ইনফ্লেশন ছিল 11%। মানে আমি যে টাকাটা পাচ্ছি, টাকাটা ব্যাংকে জমা রেখে, সেটা আমার ইনফ্লেশনের চেয়ে কম। সেই জন্য আমাদের গভর্নর যিনি ছিলেন, উনি বলেছিলেন যা ইনফ্লেশন থাকবে তারপরে 1.5 হারে দেওয়া হবে। তাহলে ইনফ্লেশন যদি 11 থাকে, আর আমরা যদি 11 থেকে 11-র উপরে যদি 1.5 যোগ করে দিই, তাহলে 12.5 হয়ে যাবে। তাহলে এইটা যদি আমরা পাই, এই 12.5-এ আমি ইন্টারেস্টটা পাচ্ছি, আর বাজারে ইনফ্লেশন চলছে 11%, তাহলে আমার 1.5% লাভ হয়। এটা কি জন্য হয়েছিল? এটা হয়েছিল আনসার্টেনটি থেকে বাঁচানোর জন্য। এই যে কথাটা আছে, আনসার্টেনটি থেকে, আনসার্টেনটি মানে হচ্ছে যে বাজারের যে ইনফ্লেশন সেটা তো উঠানামা করবেই। তাহলে মানুষ বন্ডে যে টাকাটা রাখবে, কি জন্য রাখবে? বন্ডে দেবে না টাকাটা, ব্যাংকে রাখবে না টাকা, বন্ডে দেবে না টাকা। তা বন্ডে না টাকা দিলে বিভিন্ন যে কোম্পানি আছে তারা ব্যবসা করতে পারবে না, তারা স্টার্ট আপ খুলতে পারবে না, তাদের যে বিভিন্ন লোক করে কর্মে খাচ্ছে তাদের জীবিকা শেষ হয়ে যাবে। তো সেই সব থেকে বাঁচার জন্য আমাদের যিনি গভর্নর ছিলেন রাজন, উনি ফিক্সড করে দিয়েছিলেন যে যাই থাক ইনফ্লেশন, তারপরে 1.5 আমি দেবো। আশা করি এটা বুঝতে পেরেছো, পরের টপিকে যাচ্ছে। এটা দেখো, অ্যান্সার দেবে চ্যাটে।
পিয়ালি বলো কি হবে এটা? পিয়ালি আছো? নেই? কে কে আছে কে জানে? সুদীপ বলো কি হবে? স্যার অপশন সি, মানে বোথ আর 1 and 2। আচ্ছা দেখা যাক কোন কথায় কি বলছে। কনভার্টেবল বন্ডস আমরা বলেছিলাম যেটা, সেটার মানেটা হচ্ছে এটাই, যে বন্ডটা বন্ডে আছে, ডিবেঞ্চারে আছে, ওটাকে আমরা শেয়ারেও চেঞ্জ করতে পারি। পারি কি পারি না? পারি। সেটা হচ্ছে কনভার্টেবল। যেটাকে করা যায় না সেটা হচ্ছে ইরেকনভার্টেবল। ঠিক আছে, এই দেখো এখানে পড়েছিলাম, যেটাকে আমরা হাইব্রিড বলছিলাম। বলছি যে কনভার্টেবল বন্ডে প্রথম কোশ্চেন ছিল যে আমরা যেহেতু বন্ডটাকে ইকুইটিতে মানে শেয়ারে ট্রান্সফার করছি, সেহেতু এখানে কি ইন্টারেস্ট রেট কম করা যায়? আর ইন্টারেস্ট রেট কম করা যায়, সবসময় ইন্টারেস্ট একই থাকবে এরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, যে যেটা বন্ড আছে সেই বন্ডটাকে যখন আমি শেয়ার চেঞ্জ করছি, তখন তার যে ইন্টারেস্ট আছে সেই ইন্টারেস্ট আমি চেঞ্জ করতে পারি। বন্ডে ছিল 5%, মানে শেয়ারে যাচ্ছি মানে 5% হবে এরকম কোনো কথা নেই, ওখানে কম হতেও পারে। ঠিক আছে, অপশন ওয়ান ট্রু। এই যে রাইজিং কনজিউমার প্রাইস যেটা আছে, তার সঙ্গে তার সঙ্গে যেটাকে আমরা কনভার্ট করছি শেয়ারটাকে, তার একটা উম, সম হারে সম আনুপাতিকে একটা আমরা পেতে পারি, আহ, কি কি পেতে পারি? ইন্টারেস্ট পেতে পারি। এটাও ঠিক, এর উত্তর হবে সি। একটু দেখবে এই কোশ্চেন গুলো একটু ভালো করে দেখে নেবে। ঠিক আছে, আমি বেশি যাচ্ছি না এটাতে, কারণ পড়াবো একটু আর কি। এখানে আছে, এটা শেয়ার যখন করে দেবো তখন দেখবে। আমি পড়াতে যাই, পড়ানোর মধ্যে একটু ঢুকি। হ্যাঁ, অনেকক্ষণ এই গল্প হলো। এখানে দেখো, আমরা এখানে পড়িয়েছিলাম, শেয়ার পড়েছি, শেয়ারের টাইপ পড়িয়েছি, ইকুইটি পড়িয়েছি। আজকে আমরা ডিম্যাট পড়বো। ডিম্যাট কি, আসবা কি, এই দুটো পড়বো এইখানটায়। ডিম্যাট আর আসবা কি এটা পড়বো। আচ্ছা, ডিম্যাট বোঝার আগে আমি একটা জিনিস বলি, যে কারো কাছে ধরো অনেক টাকা আছে, কারো কাছে ধরো অনেক টাকা আছে, তো সেই টাকাটাকে সে দুটো জায়গায় রাখতে পারে। একটা হচ্ছে নিজের কাছে রাখতে পারে, অনেক জায়গাতেই রাখতে পারে, মোটামুটি জেনারেলি দুটো জায়গাতে রাখতে পারে। একটা হচ্ছে নিজের কাছে রাখতে পারে, আর একটা হচ্ছে ব্যাংকের কাছে রাখতে পারে। নিজের কাছে রাখলে কি সুবিধে আছে? যখন খুশি ভাঙা যাবে, যখন খুশি খরচ করা যাবে, সাইবার অ্যাটাক হলে টাকাটা যাবে না। আর ব্যাংকে রাখলে কি সুবিধা আছে? ব্যাংকে রাখলে যেটা আছে, নিজের কাছে থাকলে যেটা চুরি চাপটামি হয়ে যেতে পারতো, আগুন ধরে যেতে পারতো, ঝড় ভূমিকম্প হলে নষ্ট হয়ে যেতে পারতো। শেখ হাসিনা কালকে পালিয়ে গেল, ওর যদি সব টাকা ও যদি ওর বাসভবনে রাখতো, তাহলে সুদীপ গিয়ে ওখানে সব টাকাগুলো নিয়ে নিত। কিন্তু শেখ হাসিনা খুব চালাক, সেই জন্য উনি ওখানে রাখেননি। উনি কি করেছেন? সব ব্যাংকে জমা করে দিয়েছেন। ঠিক তেমনি ভাবে মানুষ আজকালকার দিনে ব্যাংকে আর বেশি হাতে আর বেশি টাকা রাখে না, সব ব্যাংকে জমা করে দেয়। ব্যাংকে কোথায় রাখে? ব্যাংকের যে ভল্ট আছে সে ভল্টে রাখে। ভল্টে তো রাখে না, ব্যাংকে অ্যাকাউন্ট খুলে রাখে, সেখান থেকে সেই টাকাগুলো ব্যবহার করে।
ঠিক তেমনি ভাবে, ঠিক একই ভাবে এর মানুষ যেমন ব্যাংকে গিয়ে টাকা রাখছে চুরি হওয়ার ভয়ে, আগুন ধরে যাওয়ার ভয়ে, ঠিক তেমনি যদি কেউ, যদি ধরো পলাশ, তার বিশাল বড় ব্যবসা, আলুর ব্যবসা, আলুর বন্ড বিক্রি করে পলাশ, দেখবে চিটিংবাজি করে করে আলুর বন্ড গুলো বিক্রি করে, ঠিক আছে? তো সেই যে আলুর বন্ড গুলো যদি পলাশ সব নিজের কাছে রাখে, কিংবা ধরো প্রিয়া আছে কিনা জানি না, প্রিয়া ধরো আদানি কোম্পানির হ্যাঁ স্যার শেয়ার আছে। কিনেছে। আচ্ছা আচ্ছা, আদানি কোম্পানির শেয়ার কিনেছে, আদানি তার ছবি দেয়া একটা কাগজ পিয়ালির কাছে পাঠিয়েছে, তো পিয়ালি এটা কাছে রেখেছে। যদি এই সব কাগজ পিয়ালি যদি তার কাছে রাখে, আর পিয়ালিদের বাড়িতে যদি ষষ্ঠী দুলে ঢোকে, ঢুকে যদি চুরি করে, তাহলে চুরি করার সময় ষষ্ঠী দুলে বুঝুক আর নাই বুঝুক, পিয়ালির ঘর থেকে সব কাগজের সঙ্গে ওই কাগজগুলোও নিয়ে যাবে। আর পিয়ালির কোটি কোটি টাকা দিয়ে যে আদানি কোম্পানি থেকে শেয়ারটা কিনেছে, পলাশের কাছ থেকে যে আলুর বন্ডটা কিনেছে, সব জলে চলে যাবে। তাই তো পিয়ালি বলছি, প্রিয়া, স্যার আমার একটা প্রশ্ন আছে এখানে। বলে ফেলো। স্যার এই ষষ্ঠী চোরকে কি ছেড়ে দিয়েছেন আপনি? এটা এটা সৌভিক বলো, এই কোশ্চেনটা কি এখানে রিলেভেন্ট আছে? না স্যার, এটা কি নেওয়া যাবে এখানে? না নেওয়া যাবে স্যার, না? ও হ্যাঁ, ঘিরে ও রাখতে তো ভীষণ বাঘ আছে নাকি ডেঞ্জারাস এটাই বড়। স্যার। স্যার আমি ধরে ঢুকিয়ে দিয়েছিলাম জেলে স্যার, আপনাকে বলে কয়ে। ও তো আমার উপর রিভেঞ্জ নেওয়ার জন্য বসে আছে। আর সুদীপ, এটা কি নেওয়া যাবে এই কোশ্চেনটা? না স্যার, নট অ্যাকসেপ্টেবল। নট অ্যাকসেপ্টেবল, ঠিক আছে, চলো। তো ওর ঘর থেকে সব নিয়ে চলে গেল, তাহলে সমস্যা আছে। তাহলে তুমি এগুলো কি করবে? এই টাকাগুলো কি তুমি থানাতে রেখে দিয়ে যাবে? থানাতেও তো আগুন ধরে যেতে পারে। বিডিও অফিসে রেখে দেবে, সেখানেও একই কন্ডিশন। তো টাকা যেমন তুমি ব্যাংকে রেখেছো, ওগুলোকেও তুমি কিন্তু ব্যাংকে রাখতে পারো। টাকা যখন তুমি ব্যাংকে রাখছো, তখন তুমি কোথায় রাখছো? সেভিংস অ্যাকাউন্টে রাখছো, কারেন্ট অ্যাকাউন্টে রাখছো। কিন্তু শেয়ার যখন তুমি রাখবে কোনো ব্যাংকে, সেটাকে বলা হবে ডিমেট অ্যাকাউন্ট। ডিম্যাট অ্যাকাউন্ট, সেটা কি? আচ্ছা, এই ডিম্যাট অ্যাকাউন্টটা বোঝার আগে এটা জিনিসটা বোঝো। এই ছবিটা দেখতে পাচ্ছ? ছবিটাতে এই পাশে একটা, যেখানে গ্যাস উৎপাদন হয়, আর এখানে একটা গ্যাস দোকান আছে। ধরো আমাদের বদরুদ্দিন, বদরুদ্দিনের এক কি বলবো, একটা গ্যাস সিলিন্ডার লাগবে। তো এই একটা গ্যাস সিলিন্ডার কেনার জন্য বদরুদ্দিন কি এই গ্যাস কোম্পানিতে যাবে, মানে এই যেখানে গ্যাস উৎপাদন হচ্ছে ওখানে যাবে, নাকি এই যে এখানে গ্যাস দোকানটা আছে এখানে যাবে? বদরুদ্দিন কোথায় যাবে? স্যার এই গ্যাস এজেন্সির কাছে যাবো, ওই যে যারা ব্যবসা করে। যারা ব্যবসা করে সেখানে যাবে, নিশ্চয়ই তুমি এই গ্যাস ফ্যাক্টরিতেই যাবে না। ঠিক তেমনি ভাবেই তোমার যে সমস্ত শেয়ার বন্ডের যে কাগজগুলো, সেই কাগজগুলোকে তুমি রাখার জন্য কোথায় যাবে? তুমি রাখার জন্য আরবিআই এর কাছে যাবে না, তুমি রাখার জন্য ব্যাংকেই যাবে। সেই ব্যাংকে গিয়ে তুমি তোমার শেয়ার আর বন্ড এগুলো জমা রাখবে। যেখানেই তোমার শেয়ার আর বন্ড, এই ফিজিক্যাল শেয়ার বন্ড, ফিজিক্যাল মানে হচ্ছে এই কাগজের শেয়ার বন্ড, ব্যাংকের যেখানে রাখা হয় তার দুটো নাম আছে। একটা হচ্ছে সিডিএসএল, আর একটা হচ্ছে এনএসডিএল। এগুলো একটু মাথায় রাখবে, সিডিএসএল আর এনএসডিএল এইখানে রাখা হয়। কোন কোন ব্যাংকে রাখা যায়?
কোন কোন ব্যাংকে করা যায়? অনেক ব্যাংকেই করা যায়। তার মধ্যে হচ্ছে গিয়ে তুমি আইসিআইসিআই ব্যাংকে করতে পারো, আর একটা ব্যাংকেও করতে পারো, আর নন ব্যাংকিং ব্যাংক এবং নন ব্যাংক দুটো জায়গাতেই তুমি তোমার এই শেয়ারগুলো জমা রাখতে পারো। দুটো জায়গাতেই তুমি তোমার শেয়ারগুলো জমা রাখতে পারো। ব্যাংক হলে বিভিন্ন রকম ব্যাংক আছে, আইসিআইসিআই ব্যাংক আছে, এইচডিএফসি ব্যাংক আছে, এই সবগুলো রাখতে পারো। আর নন ব্যাংক কোনগুলো? জরদা, জরদা বলে একটা কোম্পানি আছে, তারা তোমার এই ডিম্যাট অ্যাকাউন্ট খুলে দেবে। এবার তুমি যখন এই টাকাটা যখন, যেটা বলছিলাম আর কি, এই শেয়ারটা তোমার যখন লাগবে, তুমি শেয়ারটা বিক্রি করবে। শেয়ারটা তুমি ব্যাংকের ট্রেজারিতে ঢুকিয়ে রেখেছো, জরদা কিংবা আইসিআইসিআই ট্রেজারিতে তুমি শেয়ারটা ঢুকিয়ে রেখেছো। এবার যখন তোমার শেয়ারটা তুমি বিক্রি করতে যাবে, শেয়ারটা তুমি বিক্রি করবে কিংবা শেয়ার তুমি তুলে নেবে, এইসবগুলো যখন করবে, তখন কি তুমি আবার ব্যাংকে ফেরত যাবে? নিশ্চয়ই ব্যাংকে ফেরত যাবে না। তোমার যেখানে অ্যাকাউন্ট খোলা আছে, সেই অনলাইন যে অ্যাকাউন্ট, সেইখান থেকে তুমি খুলবে। সেই অনলাইনের যে অ্যাকাউন্টটা, সেটাকে বলা হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্ট। যেখানে জমা আছে, ডিপোজিটারি, মানে যেখানে তুমি জমা করছো, সেটাকে সিডিএল এসএল, সিডিএসএল, এনএসডিএল এগুলো বলে। কিন্তু যখন তুমি ব্যাংকিংটা কাজকর্মটা করবে, একদম ব্যাংকের মতোই, তুমি যখন টাকাটা জমা দিচ্ছ, তখন তুমি ব্যাংকে গিয়ে হার্ড ক্যাশটা জমা দিচ্ছ। কিন্তু যখন তুমি ট্রানজাকশন করছো, তখন তুমি ঘরে বসে অনলাইনেও ট্রানজাকশনটা করে দিতে পারছো, কিন্তু ব্যাংকে গিয়েও করতে পারো। কিন্তু এখানে ব্যাংকে গিয়ে করার ব্যাপারটা নেই। এখানে হচ্ছে তুমি যেখানে জমা করে আসলে জমা করে আসলে, বাকি যে অনলাইন ট্রানজাকশনটা যে অ্যাকাউন্ট থেকে হবে, সেটাকে ডিম্যাট অ্যাকাউন্ট বলে। ডিম্যাট কথার মানে হচ্ছে ডিম্যাটেরিয়ালাইজেশন অফ সিকিউরিটি। ডিম্যাটেরিয়ালাইজেশন মানে এই এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল। এই যে ফিজিক্যাল যে জিনিসগুলো, যে কাগজগুলো, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল। এই কাগজগুলোকে যখন তুমি কাগজ থেকে করে দিচ্ছ, অন্য কিছু করে দিচ্ছ, অনলাইন করে দিচ্ছ, তখন সেটাকে হচ্ছে ডিম্যাটেরিয়ালাইজড করে দিচ্ছ। তাই ওটাকে বলা হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্ট। কেউ বুঝতে না পারলে বলো। লজ্জা পাবে না কিন্তু, বলো কি আছে। স্যার, এই ডিমেট অ্যাকাউন্টে কি শুধু বন্ডই থাকবে, না আমরা টাকাও রাখতে পারি? না, টাকা রাখতে পারবে না। টাকা রাখার জন্য তো তোমার আছে, সেভিংস অ্যাকাউন্ট আছে, কারেন্ট অ্যাকাউন্ট আছে। তোমার যদি অনেক বেশি হয়ে যায়, তাহলে তুমি আমাকে দিয়ে যেতে পারো। কারো কিছু? স্যার, বলো। এই যে ডিম্যাটেরিয়ালাইজেশন, এটা তো একটা অ্যাকাউন্টের নাম বললেন তো, আর এই যে সিডিএসএল আর এনএসডিএল এগুলো যে বললেন, এগুলো মানে ওইখানে যে জমা রাখা হচ্ছে সেইটার এটা, হ্যাঁ, সেইটা, মানে সেইখানের যেরকম ওই গল্পটা। যেটা যেখানে আচ্ছা, তুমি যেরকম আমরা ফিজিক্যালি টাকা নিয়ে জমা গিয়ে জমা করছো, তুমি যখন আইসিআইসিআই যাবে, তখন তোমাকে বলা হবে যে আপনি কি সিডিএসএল এ টাকা রাখবেন না এনডিএসএল এ টাকা রাখবেন, ঠিক আছে, এনএসডিএল এ টাকা রাখবেন। তুমি সেখানে রেখে দিলে, সেটা সেইখানের গল্প। ওখানে জমা করার পরে, ওখানে জমা করার পরে তোমার যে ওটা কি হবে, অনলাইন হয়ে গেল। অনলাইন হয়ে গেল মানে ম্যাটেরিয়াল জিনিসগুলো, মানে পার্থিব জিনিসগুলো অপার্থিব হয়ে গেল, যেগুলোকে আর ছুঁতে পারবে না, ছুঁয়ে দেখতে পারবে না। কাগজগুলোকে ছুঁয়ে ছুঁয়ে দেখতে পাচ্ছিলে, অনলাইন হয়ে গেল। এই ডিম্যাটেরিয়ালাইজেশনটাকে বলা হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্ট। আর কিছু স্যার, কোশ্চেন? বলো। স্যার এটার সাথে প্যান কার্ডটা লিংক করা থাকবে? আর এই যে স্যার এই যে শেয়ারটা আমি মানে পেপার শেয়ারটা আমি কিনলাম বা বন্ড গুলো যে আমি কিনলাম, ওটার উপর ট্যাক্সও দিতে হবে? হ্যাঁ, এটা কোশ্চেনটা কিন্তু আমি আগেই বলেছি যে ট্যাক্স তোমাকে সব জায়গাতেই দিতে হবে, ট্যাক্স কোথাও ছাড় নেই। ঠিক আছে, একটু ধরো। হ্যাঁ, বলুন, বলুন, বলুন।
হ্যাঁ, পিয়ালি বল, প্রিয়া বলো কি বলছিলে? স্যার কিছু বলিনি আর। ঠিক আছে, আর কারো কিছু কোশ্চেন আছে এখানে? স্যার ডিমেটের ফুল ফর্মটা কি বলেছিলেন স্যার একটু? শোনো, ম্যাটেরিয়াল মানে বোঝো তো, যে ঘর করতে গেলে গেলে ম্যাটেরিয়াল লাগে, ইয়েস স্যার। পদার্থ। ম্যাটেরিয়াল মানে হচ্ছে পদার্থ, হুম। ঠিক আছে? পদার্থ Yes. মানে এই যে জিনিসগুলো যেগুলো তোমাকে আদানি লিখে দিচ্ছে কাগজে, তুমি শেয়ার বিক্রি করছে, বন্ড বিক্রি করছে, এগুলো কাগজে যখন হচ্ছে, সেগুলো তো Yes. একটা ম্যাটেরিয়াল থাকছে, একটা ম্যাটার থাকছে, পদার্থ থাকছে। সেই Correct. পদার্থটাকে যখন তুমি ব্যাংকে ঢুকিয়ে দিচ্ছ, অনলাইন যখন হয়ে যাচ্ছে, সেটা কি হচ্ছে? ডিম্যাটেরিয়ালাইজ হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? Okay. হ্যাঁ স্যার। কিন্তু টাকার ক্ষেত্রে কিন্তু এটা হয় না সবসময়। এবার যখন তুমি তুলতে যাবে এখান থেকে, তোমাকে ডিম্যান্ড অ্যাকাউন্ট থেকেই ট্রান্সফার হয়ে যাবে, অটোমেটিক্যালি অনলাইনেই হবে সব। তুমি এখানে গিয়ে শেয়ারটা তুলতে পারবে, অনেক প্রসেস আছে, একটু পরেই আসছে, সেটা তোলা যাবে। বাট টাকার মতো ঘন ঘন তুলতে পারবে না। টাকা যেমন তুমি অনলাইনেও ব্যাংকিং করতে পারো, আর ব্যাংক থেকে তুলতেও পারো, হ্যাঁ। ঠিক আছে? ওটা তুমি কিন্তু মানে একদম কম্পালসারি, দুটো প্রসেস একসঙ্গেই চলে। কিন্তু এখানে দুটো প্রসেস একসঙ্গে চলে না, এটা এখানে অনলাইন। অনলাইনেই বেশিরভাগ ট্রানজেকশনটা হয়। কিন্তু আপৎকালীন ভাবে তুমি তুলতেও পারো, আপৎকালীন ভাবে কিন্তু, ওকে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে? আই স্যার। এবার হচ্ছে ওই যে গল্পটা করছিলাম আর কি, যে রিম্যাটেরিয়ালাইজেশন, ওটা কি গল্প আছে? মানে ওই যে গল্পটা বললাম, যে তোমার যদি কখনো মনে হয় আপৎকালীন ভাবে যে আমার যে বন্ডগুলোকে আমি এসডিএসএল এ ঢুকিয়ে দিয়ে এসেছিলাম, এনএসডিএল এ ঢুকিয়ে দিয়ে এসেছিলাম, এগুলোকে আমি আবার কাগজ ফর্মে নিয়ে আসবো, ঠিক আছে? তখন তুমি গিয়ে অ্যাপ্লাই করতে হবে, করলে তুমি পাবে। এটা করবে কেন তুমি? এটা করলে ওই তোমার যেটা বললাম, যে সাইবার অ্যাটাক হয়ে যেতে পারে। সাইবার অ্যাটাক হলে তোমার সব টাকা চলে যাবে, ফ্রড হয়ে যাচ্ছে আজকালকার দিনে, ঠিক আছে? তো ফ্রড ফ্রড হয়ে গেলে তখন সব টাকা চলে যাবে। এই জন্য করায় অনেক সময়, এটা করা যায় আর কি, মানে খুব কম লিমিটেড কন্ডিশনে। এইবার গল্পটা হচ্ছে, পরের গল্পে আসি। ধরো, আইএফসি কোড তো নিশ্চয়ই বোঝো সবাই, যারা বোঝো না তাদের জন্য বলি। তোমাকে বলা হলো যে আহ, কাকে ধরা যাবে, দেখতে পাচ্ছি না তো কারণ, আমি অমিয়কে ধরি। ধরো অমিয়, ইয়েস স্যার। অমিয়কে জিজ্ঞাসা করা হলো, অমিয় তুমি চলে যাও গান্ধীনগর। তো অমিয় গান্ধীনগর বেরিয়ে গেল। অমিয় গান্ধীনগর যখন, এখনকার দিনে তো হয়েই গেছে যে কোথাও যেতে গেলে আমরা গুগল ম্যাপে সার্চ করি। ও গুগল ম্যাপে সার্চ করতে বসে গেল। যেই সার্চ করতে বসে গেল, অমনি 3টা গান্ধীনগর দেখিয়ে দিল। কোথায় কোথায়? দেখা যাচ্ছে উড়িষ্যায় গান্ধীনগর আছে, গুজরাটে গান্ধীনগর আছে, আর এ পাশে হচ্ছে ওই উত্তরপ্রদেশে গান্ধীনগর আছে। তো এবার কোন গান্ধীনগর অমিয় জানবে কি করে, যে আমি কোন গান্ধীনগর যাব? তখন অমিয় আমাকে জিজ্ঞাসা করবে যে স্যার, আপনি যে গান্ধীনগর বললেন, তো কোন গান্ধীনগর যেতে বললেন আমাকে? তখন অমিয়কে আমি বলবো, অমিয় তুমি গান্ধীনগর, অমুক গান্ধীনগর যাও, যার পিন নম্বর হচ্ছে 721555। তখন আমিও ওখানে পিন নম্বরটা মারবে, কিংবা মোবাইলে চেক করবে, করে 721555, যার পিন নাম্বার, সেই গান্ধীনগরে যাবে। ঠিক বললাম তো নাকি? একটা নামে অনেক জায়গা থাকতে পারে, বাট পার্টিকুলার কোন জায়গাটা, এটা জানার জন্য আমাদের পিন নাম্বার আছে। ঠিক তেমন ভাবেই ব্যাংকেরও ব্যাপার আছে। একটা ব্যাংক বললে যে তুমি হচ্ছে আমলাগোড়া, আমলাগোড়া এসবিআই। তো এই আমলাগোড়া জায়গাটা অনেক জায়গায় থাকতে পারে ভারতবর্ষের, আমলাগোড়া নামে। তোমাকে বলে দেওয়া হলো তুমি আমলাগোড়া ব্রাঞ্চে টাকা জমা করে দিয়েছো, কিংবা তুমি ব্যাংক থেকে টাকা ট্রান্সফার করছো, যে ব্যাংকের ম্যানেজারকে গিয়ে বলছো যে সাহেব, আপনি আমলাগোড়া ব্যাংকে আমার টাকার ট্রানজেকশন করে দিন। তখন ব্রাঞ্চ ম্যানেজার তোমাকে বলবে যে আপনি যে আমলাগোড়া বলছেন, এরকম 5টা আমলাগোড়া আছে, আমলাগোড়াতে আমাদের এসবিআই ব্যাংক আছে, তো আপনি বলুন যে কোন আমলাগোড়া। তখন তোমাকে কি করতে হবে? আইএফসি নাম্বার দিতে হবে, ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম কোড।
একটা নাম্বার হয়, এই দেখতে পাচ্ছ স্ক্রিনে, হ্যাঁ, IFSC নাম্বার দিতে হবে। 5টা আমলাগোড়া থাকতে পারে, কিন্তু প্রত্যেকটা আমলাগোড়ার IFSC নাম্বার আলাদা আলাদা হবে। তুমি ব্যাংকের ম্যানেজারকে যেই IFSC নাম্বারটা দিবে, সেই IFSC নাম্বারে তোমার টাকাটা ট্রান্সফার হয়ে যাবে। বুঝতে পেরেছো? এটা আশা করি এমন কোনো জটিল ব্যাপার নেই এখানে। ঠিক তেমনি ভাবে ধরো তুমি একটা শেয়ার কিনবে, তুমি শেয়ার কিনতে গিয়ে তুমি বললে যে আমাকে আম্বানি আম্বানি কোম্পানির শেয়ার দিন, কিংবা রিলায়েন্স কোম্পানির শেয়ার দিন। কোন রিলায়েন্স কোম্পানি? দুটো রিলায়েন্স কোম্পানি আছে, একটা মুকেশ আছে, একটা অনিল আছে, দুটোই রিলায়েন্স। একটা মুকেশের রিলায়েন্স আছে, একটা অনিলের রিলায়েন্স আছে। তো তুমি কোন শেয়ারটা কিনতে যাচ্ছ সেইটা বোঝার জন্য একটা নাম্বার হয়, সেটা হচ্ছে ISIN। মনে রাখবে কিন্তু, ISIN, ইন্টারন্যাশনাল সিকিউরিটি আইডেন্টিফিকেশন নাম্বার, ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ আইডেন্টিফিকেশন নাম্বার। এই নাম্বারটা প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে হয়। যত শেয়ার হবে সব শেয়ারের ISIN নাম্বার আলাদা হবে। কোশ্চেন কারো কিছু? কে গো, কে কে আসো, অনেকে আসো না, পালিয়ে গেছি সবাই। তুষার বুঝতে পারছো? তুষার হ্যাঁ স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছো? কোশ্চেন নেই কারো আশা করি। না স্যার। চলো, তাহলে আমরা ডিম্যাট বুঝে গেছি, ISIN নাম্বার বুঝে গেছি। এবার আমরা আসবো আসবা, ASBA, আসবা। আসবা বোঝার আগে আপনাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে IPO। IPO মানে হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফার, IPO, ইনিশিয়াল পাবলিক অফার। IPO জিনিসটা কি? এই ভদ্রলোককে দেখতে পাচ্ছ, ঋত্বিক রোশন, এটা ঠিক বলেছি? বিজয় মালিয়া স্যার। বিজয় মালিয়া স্যার। ছেলেগুলো বলছে কেন, মেয়েগুলোকে দাও, কোথায় গেল মেয়েগুলো? আচ্ছা, বিজয় মালিয়া। ধরো বিজয় মালিয়া কিংফিশার কোম্পানি, কিংফিশার কোম্পানি ও শুরু করবে। এই যখন কিংফিশার কোম্পানি ও শুরু করছে তখন ওর টাকা লাগবে। যখন ওর টাকা লাগবে তখন ও কার কাছে যাবে? তোমার যদি টাকা লাগে তুমি কার কাছে যাবে? সুদীপ, তোমার যদি টাকা লাগে তুমি কার কাছে যাবে? আপনার কাছে। আমার কাছে না, তোমার বাপের কাছেই যাবে, ঠিক আছে? বাবা টাকা দাও। যখন বাচ্চা কাচ্চার টাকা লাগে তখন তারা বাবার কাছে যায়। আর আমাদের যত বড় বড় বিজনেসম্যান আছে এদের বাবা হচ্ছে পাবলিক। বিজয় মাল্লা যখন টাকা লাগবে তখন বিজয় মাল্লা কি করবে? এ পাবলিকের কাছে যাবে, পাবলিকের জন্য কিছু শেয়ার ছাড়বে। কি বলবে? বলবে যে আমি একটা কিংফিশার কোম্পানি খুলবো, তো এই কিংফিশার কোম্পানির জন্য আমার টাকা লাগবে, আমি তার জন্য কিছু শেয়ার ছাড়ছি। শেয়ার ছাড়ছি মানে আমার হয়তো 70% আমার শেয়ার থাকবে, 30% শেয়ার আমি ছেড়ে দিলাম বাজারে। 30% শেয়ার ছাড়ার কথার মানেটা হচ্ছে কি না, এক এক ইউনিট শেয়ার সবসময়
গোটা সংখ্যায় হয়, 1.5-এ হবে না, 2.5-এ হবে না, 2.3-তে হবে না। শেয়ার সবসময় জোড়া সংখ্যাতে হবে, মানে জোড়া বিজোড় নয়, মানে কি বলবো, এটা অখণ্ড সংখ্যাতে হবে। ও যে শেয়ারটা ছাড়লো, 30% শেয়ার ছাড়লো, ও শেয়ারের দাম রেখেছে ধরো 1000 টাকা করে, একটা শেয়ারের দাম 1000 টাকা। তুমি যদি একটা শেয়ার কেনো, তোমাকে 1000 টাকা দিতে হবে। তুমি 1.5টা শেয়ার কিনতে পারবে না, ও 1.5টা শেয়ার বিক্রি করতে পারবে না। তুমি 1.5টা শেয়ার কিনতে পারবে না, কিংবা 1.3 কিনতে পারবে না। তোমাকে একটা কিনতে হবে, দুটো কিনতে হবে, তিনটে কিনতে হবে, চারটে কিনতে হবে, পাঁচটা কিনতে হবে। তুমি হাফ হাফ করে কোনো জিনিস কিনতে পারবে না। উনি বাজারে শেয়ার ছাড়লেন, তোমার পয়সা কম, তুমি একটা 1000 টাকা দিয়ে একটা শেয়ার কিনলে। কারো পয়সা বেশি আছে, ও 20টা শেয়ার কিনবে 20,000 টাকা দিয়ে। এইটা হচ্ছে, এই যে প্রথম কোম্পানি খুলবো, আমার টাকা লাগবে, এই যে পাবলিককে যে বললো, অফার দিল যে আপনি আসুন আমার কোম্পানিতে নিবেশ করুন, আমার শেয়ার কিনুন, এইটাকে বলা হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফার বা আইপিও। যারা শেয়ার মার্কেটে ঘুরে বেড়াও, যারা একটু আধটু শেয়ার সম্বন্ধে জানো, তারা আইপিও কথাটা বহুবার পাবে। এবার ঘটনাটা হচ্ছে, এই যে কিংফিশারের বিজয় মাল্যা, বিজয় মাল্যা না মালিয়া না কি আছে, কি এটা বিজয় মালিয়া না মাল্যা না কি, যাই হোক, মালিয়া বিজয় মাল্য তো। আচ্ছা যাই হোক, মারা যাক। তো এ যে শেয়ারটা বাজারে ছাড়ছে, এ নিজের ইচ্ছে মতো বাজারে শেয়ারটা ছেড়ে দিতে পারবে না, যে আমি লিখে বাজারে ছড়িয়ে দিলাম, লিফলেট বিলি করে দিলাম, সকালবেলা গড়বেতা বাজারে একটা টোটোতে করে একটা মাইক বেঁধে ঘুরিয়ে দিলাম যে আমি 30% শেয়ার ছাড়লাম, 25 টাকা করে, যে পারবেন কেনেন কেনেন কেনেন, দাদা আনন্দ খবর, আনন্দ সুসংবাদ নাকি আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, এরকম করে শেয়ার হবে না। শেয়ারের জন্য কি করতে হবে? শেয়ারের জন্য ওকে আন্ডার রাইটারের কথা কাছে যেতে হবে। দেখো আন্ডার রাইটার কথাটা লেখা আছে ওখানে, আন্ডার রাইটারের কাছে যেতে হবে। আন্ডার রাইটারটা কি? আন্ডার রাইটারটা হচ্ছে, দেখো একটা শেয়ার যখন কেউ কিনবে, সে কোম্পানিটা সম্বন্ধে জানবে। আমি 1000 টাকা বললাম, কিন্তু শেয়ারের দাম 1000 টাকা তো হয় না, অনেক টাকা বেশি হয়, 1000 টাকাও হতে পারে হয়তো, কিন্তু অনেক বেশি বেশি হয়। কেউ 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 1 কোটি, 10 কোটি টাকায় নিবেশ করবে, তার তো জানতে হবে যে আমি কোথায় টাকাটা দিচ্ছি। তো এই যে লোকটা কি করে, কি খায়, কি ব্যবসা করবে, কত লাভ আছে, এর সম্বন্ধে কোনো কেস আছে কিনা, এর টার্ন আউট কি আছে বছরে, এইসব পুরো ব্যাপারটা দেখাশোনা করার জন্য, যেমন যেমন হয় না যে সুদীপের হয়তো মিষ্টি দোকান আছে, তো মিষ্টি দোকানের মিষ্টি বাজারে বিক্রি হবে, অনেক বড় বড় আউটলেট আছে, তো সারাদিন কি সুদীপ বসে বসেই প্যাকেট করতে থাকবে? নিশ্চিত করবে না। ও কাউকে একটা দায়িত্ব দিয়ে দিবে, ওর ম্যানেজারকে দেখাশোনা করার দায়িত্ব দিয়ে দেবে। এই আন্ডার রাইটার হচ্ছে দেখাশোনা করা। এরা কারা হয়? এরা বিভিন্ন ব্যাংক হয়, আইসিআইসিআই ব্যাংক হয়, এইচডিএফসি ব্যাংক হয়, নন ব্যাংকও হতে পারে, নন ব্যাংকও হতে পারে। এই ব্যাংকগুলো হচ্ছে আন্ডার রাইটার। এরা এদের এই বিজয় মাল্যা এই ব্যাংকগুলোকে গিয়ে বলবে যে আমি বাজারে এত পার্সেন্ট শেয়ার ছাড়বো, এত দাম হবে, আপনি এটা পুরোটা ব্যবস্থা করে দিন। এই আইসিআইসিআই ব্যাংক তখন কি করবে? এই পুরো কাজকর্মটা করতে শুরু করবে। যে শেয়ার ছাড়ছে তার হয়ে যে কাজ করে তাকে বলা হচ্ছে আন্ডার রাইটার। ইউএসএ এর নাম হচ্ছে ইনভেস্টমেন্ট ব্যাংকার, আর ইউকে তে এর নাম হচ্ছে মার্চেন্ট ব্যাংকার, বিভিন্ন নাম আর কি। ঘটনাটা আন্ডার রাইটারে। তো এই যে করবে এগুলো, এগুলো কি ফকটিয়া করবে? নিশ্চিত কেউ ফকটিয়া করবে না। কারো যদি ম্যানেজার থাকে মিষ্টির প্যাকেট বানানোর জন্য, সব তার আউটলেট গুলো ঠিকঠাক করে চলছে কিনা দেখার জন্য, তাহলে সে পয়সা নেবে। ঠিক সেম ভাবে যে আইসিআইসিআই ব্যাংক এই যে কাজগুলো করবে, এও ফকটিয়া করবে না, এও কি করবে? এটার জন্য পয়সা নেবে। কত পয়সা নেবে? ভেরি করবে।
যার যেরকম ডিমান্ড আছে সেভাবে ভ্যারি করবে, সেভাবে পয়সা দেবে। এবার এই আন্ডার রাইটার কি করবে? আন্ডার রাইটার সব রেডি ফেডি করলো, করে টোরে এ কি করবে? এ যাবে সেবির কাছে। সেবি, সেবির কাছে যাবে। সেবি কে? আগের দিন কে একটা কোশ্চেন করেছিল, সেবি কি? সেবি কে? সেবি হচ্ছে এই যে শেয়ার মার্কেটের সমস্ত ব্যাপার যে দেখাশুনো করে একটা প্রতিষ্ঠান, সে হচ্ছে সেবি। সেই হচ্ছে সেবি। তো এই আন্ডার রাইটার ওর সমস্ত কাগজপত্র নিয়ে ও সেবির কাছকে যাবে। সেবির কাছকে নিয়ে গিয়ে যখন তোমরা কলেজে ভর্তি হও, কলেজে যখন ভর্তি হও তখন কলেজ থেকে দেখবে তোমরাকে প্রসপেক্টাস দেয়। সেখানে কলেজ সম্বন্ধে বলা থাকে বিভিন্ন কথা, কবে প্রতিষ্ঠা হয়েছিল, কত তাদের ফ্যাকাল্টি আছে, কত তাদের স্টুডেন্ট হয়, কোন কোর্স তারা অফার করে, কত টাকা, প্রত্যেকটা ফিস জন্য কত টাকা, এরকম ভাবে একটা ছোট পাতলা মতো বই ইস্যু করে। সেই বইটার নাম হচ্ছে প্রসপেক্টাস। গড়বেতা কলেজে হয় কিনা আমি জানি না, বাকি সব কলেজে হয়। হয় স্যার, হয় গড়বেতা কলেজে হয়। তোমার তো গায়ে লাগবেই। যাই হোক, চলো। তো এই আন্ডার রাইটার কি করবে? এই আন্ডার রাইটার ওর সমস্ত কাগজপত্র নিয়ে গিয়ে এই সেবির কাছে জমা করবে। সেবি ওই আন্ডার রাইটারকে বলবে যে তুমি যার জন্য চামচাগিরিটা করছো তার এই এই জিনিসগুলো আমাকে জানাতে হবে। বলতে পারো 50টা 60টা 100টা হেডিং দিয়ে দেবে, এই এই জিনিস, ওর নাম কি, ওর বাবার নাম কি, ওর ছেলের নাম কি, ও কোম্পানি কি কাজ করে, কত বছর থেকে কাজ করছে, কত টার্নওভার হচ্ছে, কবে থেকে শুরু হয়েছে, এইরকম করে ও ও একটা ফরম্যাটে ফিল আপ করে এই প্রসপেক্টটা সেবিকে দেবে। এটার ফুল ফর্মটা কি? রেড হেয়ারিং প্রসপেক্টাস ফর অ্যাপ্রুভাল। রেড হেয়ারিং প্রসপেক্টাস ফর অ্যাপ্রুভাল। এই সেবি অ্যাপ্রুভ করার পরে তারপরে তুমি অনলাইনে বিভিন্ন রকম যে অ্যাপস আছে জানো তোমরা, যে শেয়ার মার্কেটের অ্যাপস আছে, সেইখানে তুমি তখন ওর দেখতে পাবে আইপিওটা চলছে তখন। যারা দেখবে অনেক রকম শেয়ারের অ্যাপস আছে, সেখানে দেখতে পাবে যে আজকে কিংফিশার তার আইপিও লঞ্চ করলো, এত এত টাকা। সেবি সবকিছু দেখার পরে অ্যাপ্রুভ করবে, তারপরে ওটা অনলাইনে দেখাবে। এই পর্যন্ত কারো কোশ্চেন? কারো কোশ্চেন নেই? সব ঘুমিয়ে গেছে নাকি ঘুম? বৃষ্টি, কোনো কোশ্চেন আছে? স্যার আইপিও না স্যার। শেয়ারের মধ্যে কি ডিফারেন্স কি তাহলে? আইপিও আর শেয়ারের মধ্যে ডিফারেন্স হচ্ছে যেটা ও অফার করছে ফার্স্ট, সেটা হচ্ছে আইপিও। যেটা তুমি কিনছো সেটা হচ্ছে শেয়ার। এবার শেয়ারের অনেক ভাগ আছে, এটা একটা ভাগ তুমি পড়ছো আইপিও, একটা ভাগ পড়ছো আইপিও, এরকম আরো অনেক ভাগ আছে, একটু পরেই আসবো। অনেক ভাগ আচ্ছা আছে, স্যার, সেটাকেও শেয়ার বলে, এটাকেও আচ্ছা শেয়ার বলে, সেটাকেও শেয়ার বলে। ঠিক আছে স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এবার আরেকটা গল্প হচ্ছে এখানে, যে দেখ কিংফিশার অনেক বড় কোম্পানি, অনেক বড় কোম্পানি, মোটামুটি প্রতিষ্ঠিত কোম্পানি। তো এর জন্য এর অনেক রকম এর টাকা পয়সা দিতে পারে আন্ডার রাইটারকে, এর অনেক হেডিং দিয়ে এর সম্বন্ধে তথ্য চাওয়া যেতে পারে, সেবি চাইতে পারে 100টা হেডিং এর সম্বন্ধে তথ্য চাইছে। কিন্তু যে স্টার্ট আপ কোম্পানি, তার তো অত কিছু দেওয়ার জায়গা নেই, তার তো অত কিছু থাকবে না। কিংফিশার একটা প্রতিষ্ঠিত কোম্পানি, তার বলে দেবে যে তোমার ডায়েটের সিকিউরিটিতে কে কে আছে, তোমার এর ম্যানেজার কে আছে, অনেক রকম হেডিং দিয়ে এর ফিল আপটা হতে পারে। কিন্তু যে নতুন করছে, যে খড়গপুর আইটি থেকে সদ্য বেরিয়েছে, তার তো না আছে ম্যানেজার, না আছে ফ্যাক্টরি, না আছে কিছু, তো তার সম্বন্ধে তো এত কিছু তথ্য জানতে চাইলে সে দিতে পারবে না।
সে যদি দিতে না পারে তাহলে তার সেবি তার বের করবে না। কোনো যদি হেডিং যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে সেবি বের করবে না। তো তার জন্য কি করেছে, সেবি কিছু ছাড় দেয়। কি বলে সেটাকে ওই যে দেখো একটা করা আছে, হাইলাইট করা আছে, ইনোভেটর গ্রোথ প্ল্যাটফর্ম ফ্রেমওয়ার্ক। তারা এইখানে তাদের ফরম্যাটটা আপলোড করবে, ইনোভেটর গ্রোথ প্ল্যাটফর্ম ফ্রেমওয়ার্ক, আইজিপিএফ। এইখানে গিয়ে যারা নতুন কোম্পানি তারা তাদের করবে, সেবিরই আন্ডারে, কিন্তু গোটাটাই সেবির আন্ডারে, কিন্তু একটা একটা উইন্ডো খুলে রেখেছে, সেখানে গিয়ে ওরা সাবমিট করবে। সাবমিট করলে দেখবে যে এটা হচ্ছে স্টার্ট আপ কোম্পানি, এর এত কিছু নেই, একটা বাজারে ছেড়ে দাও। কোশ্চেন কিছু? আরো কোশ্চেন? অনলাইনের এই সমস্যা, সব ঘুমোতে থাকে, কেউ বেরোয় না। না স্যার। না স্যার, কোনো সমস্যা নেই। সবাই দেখছে? কিন্তু ভাই এই সোনালি, চাপ নিচ্ছেন কেন আপনার? সোনালি আছো? হ্যাঁ স্যার। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তুষার আছো? তুষার? হ্যাঁ স্যার আছে। এবার যেটা গল্পটা হচ্ছে, আচ্ছা আমার সাউন্ডটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে না শোনা যাচ্ছে না? ক্লিয়ার স্যার, ক্লিয়ার। সাউন্ড ক্লিয়ার স্যার। ঠিক আছে। এবার এই যে আন্ডার রাইটার এই যে কাজটা করছে, এই আন্ডার রাইটার কাজটা যে করছে এর জন্য কিন্তু ফিজ পাবে। ধরো এই যে বিজয় মাল্লা, এই বিজয় মাল্লা 100টা শেয়ার ইস্যু করলো, মানে 100টা শেয়ার এই আইসিআইসিআই ব্যাংকে, মানে আন্ডার রাইটারকে দিল। এবার এই 100টা শেয়ারের মধ্যে ধরো বিক্রি হলো 70টা, আর 30টা বিক্রি হয়নি, সেটা কি হবে? যখন 30টা বিক্রি হবে না, তখন এই 30টা এই আন্ডার রাইটার নিজেই কিনে নেবে, আন্ডার রাইটার নিজেই কিনে নেবে। কিনুক আর না কিনুক, আন্ডার রাইটার এটা বিক্রি করবে অন্যভাবে। ঠিক আছে? যখন এইরকম কন্ডিশন হবে যে 100টা শেয়ার বাজারে বের করিয়েছে, তার মধ্যে 70টা বিক্রি হয়েছে, 30টা বিক্রি হয়নি, তখন সেটাকে বলা হবে নট ফুললি সাবস্ক্রাইবড। যারা আইপিও কেন তারা দেখবে, যখন আইপিও কিনো না, যখন ডেট শেষ হয়ে গেল তখন লেখাটা বেরোয় নট ফুললি সাবস্ক্রাইবড, মানে 100টার 100 জন সাবস্ক্রাইব করেনি। ঠিক আছে? আবার এরকমও হয় যে ধরো 100টা শেয়ার আছে, সব শেয়ার বিক্রি হয়ে গেল, কেউ 20টা কিনেছে, কেউ 30টা কিনেছে, কেউ 2টা কিনেছে, কেউ 1টা কিনেছে, সব শেয়ার বিক্রি হয়ে গেছে, তারপরেও লোক ওখানে লগ ইন করছে, শেয়ার কিনছে। যখন তারপরেও লোক লগ ইন করে শেয়ার কিনছে, তখন দেখবে ওখানে লেখা বেরোবে ওভার সাবস্ক্রাইবড, ওভার সাবস্ক্রাইবড। যখন শেয়ারটা বিক্রি হলো না, তখন তো আইসিআইসিআই ব্যাংক, মানে যে আন্ডার রাইটার, শুধু আইসিআইসিআই ব্যাংক হবে এরকম কোনো কথা নাই, অন্য ব্যাংকও হতে পারে, তো তারা এটা কিনে নিচ্ছে, সেখানে তো সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। কিন্তু যখন ওভার সাবস্ক্রাইব হচ্ছে, বহু লোক, শোনো, শেয়ারে তুমি ক্লিক করলে শেয়ারটা তোমার হয়ে যাবে না। প্রথমে তুমি শেয়ারটা কেনার জন্য তুমি সাবস্ক্রাইব করলে, সাবস্ক্রাইব করার পরে এবার যাদের কোম্পানি, তারা ওখানে বসে ঠিক করবে যে কাকে দেবে। ঠিক আছে? যখন কম লোক থাকবে কিংবা সমপরিমাণ লোক থাকবে, তখন তো মোটামুটি সবাই পেয়ে গেল। কিন্তু যখন সবাই থাকবে না, যখন অনেক লোক হয়ে যাবে, 20টা আইপিও আর লোক দেখা গেছে 100টা, তখনই সমস্যা হবে। তখন কি করবে? তখন বিভিন্ন রকম প্রসেস আছে।
বিভিন্ন রকম আছে যে অনেক রকম প্রসেস হয়, তার মধ্যে একটা প্রসেস হচ্ছে লটারি। যেমন হয় আর কি, স্কুলে 10টা সিট আছে, 50টা বাচ্চা অ্যাপ্লাই করেছে, তো তখন কি করা হবে? পরীক্ষা নেওয়া যেতে পারে, এখানে তো পরীক্ষার ব্যাপার নেই তো, অনেক জায়গায় পরীক্ষা না গিয়ে লটারি করে দেওয়া হয়, ঠিক আছে? তো এখানেও দেখা গেল লটারি করে দেবে। সমস্যাটা শুরু হয় তখন যখন লটারি হয়। কি শুরু হয় এটা দেখো, চালাবো না বন্ধ করে দেবো? হ্যাঁ স্যার চলুক। চলুক চলো, স্যার। চলুক চলুক স্যার চলুক। চলো। তো সমস্যাটা হয় তখন যখন লটারি হয়, তখন কি সমস্যা হয়? ধরো বিজয় মাল্লা কিছু শেয়ার বাজারে বিক্রি করেছে, ঠিক আছে? তো এই তিনটে লোক, এই যে দেখতে পাচ্ছ তিনটে লোক, পুরুষ লোক আর কি, এই তিনটে লোক সেখানে সাবস্ক্রাইব করেছে, ঠিক আছে? এবার এই যে মহিলা, এর এই একটা ঘটনা ঘটেছিল, তাই জন্য এনার নাম হচ্ছে রূপাল পাঞ্চাল। এই মহিলার নাম রূপাল পাঞ্চাল। এই মহিলা কি করেছিল না, উনিও ওখানে সাবস্ক্রাইব করেছিলেন। এবার এরা প্রত্যেকে একবার করে সাবস্ক্রাইব করেছে, তিনটে লোক 3বার সাবস্ক্রাইব করেছে, কিন্তু এই মহিলা, এটা 5 5 আর 9, ধরো 9বার সাবস্ক্রাইব করেছে, বিভিন্ন নামে সাবস্ক্রাইব করেছে, একার নামে করেনি। কখনো রূপাল পাঞ্চাল, কখনো ভূপাল পাঞ্চাল, কখনো অমুক তমুক যা পারেছে নামে করেছে 9বার। এবার যখন লটারি হবে, তখন কার শেয়ারটা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে? যখন লটারি হবে তখন কার শেয়ার পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে? বলো বাপ্পা, বলো কার শেয়ার সম্ভাবনা বেশি থাকবে বাপ্পা? যে এখানে অনেকগুলো নাম ধরে এন্ট্রি করে যে রেখেছে সেই পাওয়ার অনেকগুলো নাম সম্ভাবনা দিয়ে করেছে তার কোনো না কোনো একটা তার লাগার সম্ভাবনা বেশি থাকবে। সম্ভাবনা সবচেয়ে প্রবাবিলিটি থাকবে। হ্যাঁ, হ্যাঁ, কোনো একটা নামে তার প্রবাবিলিটি থাকার সম্ভাবনা বেশি থাকবে। হ্যাঁ। তো এ তো বিভিন্ন নামে করে রেখেছে, তো এ কোনো না কোনো কেউ একজন পেয়ে যাবে এখান থেকে। তো যেই পাবে তো সেই রূপাল পাঞ্চালী, হুম। তাই না? তাহলে এই হ্যাঁ। সিস্টেমটা আটকানোর জন্য এ কি করছিল তখন? একটা করেছে ভোটার কার্ড দিয়ে, একটা করেছে আধার কার্ড দিয়ে, একটা করেছে হয়তো তোমার দিয়ে কি বলে তোমার ইলেকট্রিক দিয়ে, একটা ড্রাইভিং লাইসেন্স দিয়ে। আমাদের তো বিভিন্ন রকম আইডেন্টি কার্ড আছে, সেই বিভিন্ন রকম আইডেন্টি কার্ড দিয়ে বিভিন্ন রকম করেছে, তো পেয়ে যাবে। কিন্তু এটা তো আনজাস্টিস। এইটা বন্ধ করার জন্য আমাদের যে সেবি, ইনি কি করলেন, যে ডিম্যাট অ্যাকাউন্টের সঙ্গে প্যান কার্ড যোগ করে দেন। মানুষের আধার কার্ড থাকতে পারে, ভোটার কার্ড থাকতে পারে, রেশন কার্ড থাকতে পারে, বিভিন্ন কার্ড থাকতে পারে, কিন্তু প্যান কার্ড একটাই থাকবে। দুটো প্যান কার্ড খুব কম লোকের আছে, হয় না নয়, হয়, বাট খুব কম লোকের আছে দুটো প্যান কার্ড। তা এটা যখন করে দিল তখন এটা অনেকটা পরিমাণে আটকে গেল, যে একটা লোক 50টা ফেক অ্যাকাউন্ট খুলে যে শেয়ার কিনছে, এটা অনেকটা আটকে গেল। বাট অনেকটা আটকালো কিন্তু পুরোটা আটকালো না, অনেকটা আটকালো কিন্তু পুরোটা আটকালো না। তা পুরোটা আটকালো না কারণ যে লোক চিটিং হবে তার যদি আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড অনেক থাকতে পারে, তার আধার কার্ড, ভোটার কার্ড এগুলো অনেক থাকতে পারে, তার প্যান কার্ডও 2 4টা থাকতেই পারে, পারে কিনা সুদীপ? পারে স্যার, পারে স্যার। পারে। তাহলে মানে পুরোপুরি আটকানো যাচ্ছে না। তাই পুরোপুরি ভাবে আটকানোর জন্য সেবি একটা ব্যবস্থা করলো। কি ব্যবস্থা করলো? ব্যবস্থা এটাই করলো, ধরো এই রূপাল পাঞ্চালের অ্যাকাউন্টে
1000 টাকা আছে। আর এই আমাদের যে বিজয় মাল্লা কিংফিশার, এ একটা শেয়ার ইস্যু করেছে। সেই শেয়ারের দাম হচ্ছে গিয়ে 700 টাকা। তো এই এই লোকগুলো সেখানে সাবস্ক্রাইব করেছে, আর এই রূপাল পাঞ্চাল এও ওখানে সাবস্ক্রাইব করেছে। যেই সাবস্ক্রাইব করবে অমনি ডিম্যাট অ্যাকাউন্ট থেকে তোমার একটা ভেরিফিকেশন হবে যে তোমার অ্যাকাউন্টে কত টাকা আছে। তুমি যে কিনতে যাচ্ছ 700 টাকার আইপিওটা, তো তোমার অ্যাকাউন্টে 700 টাকা আছে তো? চেক করে দেখা গেল যে রূপাল পাঞ্চালের অ্যাকাউন্টে 1000 টাকা আছে। যে এ সাবস্ক্রাইব করে দেবে ওই আইপিওটার জন্য, অমনি কি হবে যে ওই 700 টাকাটা, 1000 টাকা ছিল, ওই 700 টাকাটা রূপাল পাঞ্চালের অ্যাকাউন্টে ব্লক হয়ে যাবে। ব্লক হয়ে যাবে মানে তুমি ওটা দিয়ে আর কোনো কাজ করতে পারবে না। বাকি যে 300 টাকা পড়ে আছে তোমার অ্যাকাউন্টে, সেটা দিয়ে তুমি করতে পারো কাজ, বাট ওই 700 টাকা দিয়ে তুমি কিছু করতে পারবে না। কিন্তু তুমি এই 700 টাকা দিয়ে, 700 টাকাটা মানে যতক্ষণ না শেয়ারটা তোমার, তুমি শেয়ারটা সাবস্ক্রাইব করলে, বাট শেয়ারটা অ্যালট হতে হবে তোমার নামে। যতদিন না তোমার নামে অ্যালট হচ্ছে, ততদিন ওই 700 টাকাটা তোমার অ্যাকাউন্টে কাটবে না, কিন্তু তুমি ব্যবহারও করতে পারবে না, তোমার অ্যাকাউন্টে ব্লক হয়ে থাকে। তো এটা দিয়ে কি হলো, রূপাল পাঞ্চাল ওর তো 1000 টাকাই আছে অ্যাকাউন্টে, ওর তো 1000 টাকাই আছে। তো ও এবার এরকম 10টা অ্যাকাউন্ট খুলে আইপিওটা সাবস্ক্রাইব করতে পারবে না, কারণ যতবার করবে তত 700 টাকা লাগবে, করতে পারবে না। এইটা করে এই যে ফেক অ্যাকাউন্ট খুলে আইপিও কেনা, এটা আটকে দেওয়া হবে। ঠিক আছে, এবার তোমার যে 700 টাকা ব্যাংকে পড়ে আছে, তুমি ব্যবহার করতে পারছো না, 5 দিন 6 দিন পরে তোমার আইপিওটা তোমার নামে অ্যালট হবে, ওই যে 5-6 দিন ওর কিন্তু তুমি কিন্তু পাবে, ইন্টারেস্ট পাবে, ব্যাংক তোমাকে ইন্টারেস্ট দেবে, বাট তুমি ব্যবহার করতে পারবে না 700 টাকা। এই যে টাকাটা তোমার ব্লক করে দিল, এইটাকেই বলা হচ্ছে আসবাব। এই যে ব্লক করে দিল, এই ব্লকটাকেই বলা হচ্ছে আসবাব, অ্যাপ্লিকেশন সাপোর্টেড বাই ব্লক অ্যামাউন্ট। এই যে তলায় লেখা আছে অ্যাপ্লিকেশন সাপোর্টেড বাই ব্লক অ্যামাউন্ট। তোমার যদি টাকা না থাকে তাহলে তোমার সাবস্ক্রাইব হবে না। এবার যদি তোমার নামে অ্যালট না হয়, তুমি শেয়ারটা পেলে না, লটারি তোমার নামে লাগলো না, তখন তোমার 700 টাকা তোমার আবার রিটার্ন চলে যাবে। কেউ বুঝতে পারলে কি বুঝতে পারলে না বলো? স্যার বুঝতে পেরেছি। বুঝেছি। যে যে বুঝতে পেরেছো মেসেজ করো, যে ইয়েস ইয়েস করে লেখো, তাহলে বুঝবো যে বুঝতে পেরেছো। স্যার এই আইপিওটা মানে সর্বনিম্ন কত টাকার হতে পারে? এরকম কোনো কথা নেই, 700 টাকারও হতে পারে? হতে পারে, ব্যাংক যেরকম রাখবে, কোম্পানি যেরকম রাখবে। কারো কোশ্চেন থাকলে বলতে পারো। স্যার এটা তো কি পুরোপুরি কি যে এটাকে বন্ধ করা গেছে, কি এটাও তো করতে পারে অনেক রকম ভাবে? কিরকম করে করবে? যেমন একজন হচ্ছে তার ফ্যামিলির নামে করে রাখতে পারে, তাদের 3-4টা অ্যাকাউন্ট করে সেখান থেকে 3টা বাট অ্যাকাউন্ট তোমার লিঙ্ক টাকা করে লাগবে ভাই, হ্যাঁ টাকা লাগবে কিন্তু এবং শেষে একজনের তোমার কিন্তু একটা সামথিং অ্যামাউন্ট, অতি অল্প একটা অ্যামাউন্ট কিন্তু কাটবে, এটাও মাথায় রাখো। পুরো টাকা কিন্তু তোমাকে এটা রিটার্ন করবে না। ঠিক ঠিক আছে। কে এমনি তাহলে এমনি প্রত্যেক কে এমনি এমনি নাটক করতে যাবে বলো ওখানে? তাহলে করবে না, কিন্তু ওটা মানি কাটবে সেটা তো আপনি বলেন দিন না। সেটা একদম সামান্য অ্যামাউন্টে কাটবে। ঠিক ঠিক আছে, ওকে। কোশ্চেন কিছু কারো? নেই? চলো, অনেক রাত্রি হয়েছে, ঠিক আছে। 15 জন আছো, থ্যাংক ইউ তোমাদের ক্লাস অ্যাটেন্ড করার জন্য। আর কালকে আমি এটা শেয়ার করেছিলাম, আজকে আবার ওইটা যেটা পড়ালাম, যতটুকু পড়ালাম একবার দেখে নেবে।
দেখে নিলে দেখবে হয়ে যাবে। আমি কালকে আরেকবার যদি সময় পাই বিকেলে আবার আমি একটা মেসেজ দেবো, যদি ক্লাস হয় আমি যদি করতে পারি, মানে আমার তো বিজি শিডিউল থাকে, তাহলে আমি আবার এখান থেকে স্টার্ট করবো। অনলাইন না পড়ালে জীবনে সিলেবাস শেষও হবে না, আর কিচ্ছু হবে না। মাসে একটা কিংবা দুটো ক্লাস, তিনটে ক্লাস দিয়ে হবে? এই এই স্লাইডটাও দেননি স্যার? হুম। বলছি এই পিডিএফটা দেননি তো? দেখো এইটাই যেটা আছে সেটা হচ্ছে গিয়ে গল্প আকারে দেয়া আছে। তুমি তো গল্পটা বুঝে গেলে যে এইটা হচ্ছে এইটা। এবার তুমি ওই যে তোমাকে কালকে দিয়েছিলাম পিডিএফটা, হুম। ওইটা এবার খুঁজে দেখো ওর মাঝে কোথায় কোথায় আছে, যেখানে যেখানে আছে সেটা পড়ো। ওখানে কিছু বেশি ইনফরমেশন দেয়া আছে, যেগুলো বুঝতে পারবে না সেগুলো দেয়া হয়, সেগুলো বুঝিয়ে দিচ্ছি। এবার ওটা পড়ো, পড়লে বুঝতে পারবে। যদি কোথাও না বুঝতে পারো আমাকে পরের ক্লাস জিজ্ঞাসা করো। ঠিক আছে স্যার। ঠিক আছে, পড়তে হবে কিন্তু। মানে দেখো এই এই যে কোশ্চেন, এই যে দেখাচ্ছি বিজয় মাল্লার ছবি, শাহরুখ খানের ছবি, এগুলো তো পরীক্ষার আগে রিভাইজ করতে পারবে না তুমি। পারবে? এ তো অনেক বড় হয়ে যাবে, এগুলো তো রিভাইজ করতে পারবে না। রিভাইজ করতে গেলে তোমাকে কম্প্যাক্ট জিনিস থাকতে হবে, আর সেইটা রিভাইজ তখন করতে পারবে যদি সেটাকে এখন পড়ো তুমি। তাহলে যেটা দিয়েছি তোমাদের সেটা হচ্ছে একটা কম্প্যাক্ট জিনিস আছে, সেইটা পড়ো। এটা ক্লাসটা হওয়ার পরে সেটা পড়ো, 2-3 দিন পরে পড়বো তাহলে ভুলে যাবে কিন্তু। সেটা পড়ো, পড়লে দেখবে বুঝতে পারছো, বুঝতে পারলে যখন রিভাইজ দেবে তখন আরো বেশি করে বুঝতে পারবে। আচ্ছা স্যার। কোশ্চেন কারো কিছু? প্রিয়াঙ্কা পাল, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা সিরিয়াসলি বলো তো, কে ঘুমিয়ে ঘুমিয়ে ক্লাস করছো? স্যার রেকর্ডিং চাইছে, একবার দেখুন স্যার, কে একজন রেকর্ডিং চাইছে, বলছে রেকর্ডিং রেকর্ডিং পাবো চাইছে? না। আমার রেকর্ডিং? না। এই তো ঘুমিয়ে সমস্যা, ঘুমাচ্ছে। ক্লাসটা করালাম ভালো করে শুনলো না, ও ঘুমোচ্ছিল, এখন বলছে রেকর্ডিং। রেকর্ডিং দিয়ে দেবো আমি, স্যার স্যার ক্লাসটা রেকর্ডিং। রেকর্ডিং হচ্ছে স্যার? হ্যাঁ রেকর্ডিং হচ্ছে, আমি করেছি রেকর্ডিংটা, ওটা আমি শেয়ার করে স্যার দেবো। ঘুমায়নি স্যার, পরে স্যার বন্ধ আরেকবার করছি। লেখার জন্য খাতায় স্যার বলতে চাইছিল। হুম হুম। বলছিলাম পরে স্যার লেখার জন্য খাতায় আর কি, যদি কোনো লাইন মিস্টেক হয়ে যায় লেখার জন্য বলছিলাম আর কি রেকর্ডিং। আচ্ছা ঠিক আছে, আমি রেকর্ডিং দিয়ে দেবো, অসুবিধা নেই। রেকর্ডিং করেছি, আমি রেকর্ডিং দিয়ে দেবো, ঠিক আছে। কালকে, কালকে দেখি সময়, ক্লাস তো করতে ইচ্ছা করে কিন্তু সুযোগ পাই না, মানে সুযোগ পাই না মানে সময় হয় না। এটাকে র্যান্ডাম চালাতে হবে, পলিটি আর ইকোনমিক্স এর র্যান্ডাম প্রত্যেকদিন এই সন্ধ্যাবেলা একটু করে করে ধরতে হবে, তাহলে দেখবি কমপ্লিট হয়ে যাবে। স্যার ওটা স্যার কিসের ক্লাস হবে হবে বলছিলেন স্যার, ওই স্মার্ট বোর্ডে? ওটা আসুক আগে, কেনা হয় এখন কলকাতায়, কেনা হয় আসছে রাস্তায়। ও চলে আসবে, আপনি বলুন না কিসের হবে। ওই তোমাদেরই ক্লাস হবে, সব মিলিয়ে হবে আর কি। হুম। না সে দিদি, দিদি যেটা বলেছে ওই পুলিশ ট্রেনিং ওটা। কে জানে, ঘুমিয়ে পড়ো সবাই। হ্যাঁ, থ্যাংক ইউ। সুদীপের এত কোশ্চেনের অ্যান্সার দেওয়া যাবে না তো। হ্যাঁ ঠিক আছে, বলো। স্যার বলছিলাম যে আপনি ওই পলিটিটাও করাবেন, মানে ওই আর্টিকেল 6 অব্দি যে হয়েছে, মানে আমাদের, আমার মানে আমাদের কিছু, আমি যে আমার নিজেরটারই বলছি, ওই কনস্টিটিউশনের যেভাবে আপনি শুরু করেছিলেন বুঝিয়ে বুঝে, ওরকম কিছু জিনিস না বুঝলে শর্টে ওরকম মুখস্থ করতে খুব অসুবিধে হচ্ছে। না ওটাও ধরবো, প্রত্যেকদিনই হবে কম বেশি ক্লাস, ঠিক আছে। প্রত্যেকদিনই হবে কম বেশি, হয়তো ক্লাসে যেমন 2 ঘন্টা 3 ঘন্টা ধরে হয় সেভাবে হবে না, এখানে ছোট ছোট করে হবে, হয়তো 1-1.5 ঘন্টা করে ক্লাস এরকম হবে। হ্যাঁ দুপুরে একটা রেখে দেবো, দুপুরে ক্লাস রেখে দেবো। না হ্যাঁ স্যার দু- রাখতে রাতে পারেন। হ্যাঁ স্যার, কোনো ব্যাপার নয়। দুপুরে তো ঘুমোও সব, বেশ না। অসুবিধা নেই। দুপুরে একটা রেখে দিলাম, রাত্রে একটা রেখে দিলাম। আমি কিন্তু ধরবো, এই যে আজকে যেটা পড়ালাম কালকে কিন্তু আমি ধরবো, পড়বে কিন্তু। অবশ্যই। দেখো আমার জন্য লাগবে না, তোমার নিজের জন্য লাগবে, তোমার চাকরি পাও, দেখবে সব জগৎ পাল্টে যাবে। ওই লোক যদি চাকরি পেতে পারে তাহলে তুমি কেন পাবে না? কোন লোক আমি বলছি না, না বলা যাবে না। হ্যাঁ, ওই লোক যদি চাকরি পেতে পারে তাহলে তুমি কেন পাবে না? বহু এমন ডব্লিউবিসিএস অফিসার আছে তাদের একদম জিরো কোয়ালিটি, সুশীল থেকে আসছে, জিরো কোয়ালিটি। তো তারা যদি চাকরি পেতে পারে তাহলে তুমি কেন পাবে না? ওটা দেখে তো ইন্সপায়ার করা উচিত।
সব পাবে, ঠিক আছে। থার্ড ডিভিশনে পাস করলেও চাকরি পাবে। শুধু হেসো না, হেসো না, সবাই হাসলে তো মুশকিল, আমি হেসে দেবো। চাকরি তুমি পাবেই, চাকরি তোমাকে পেতেই হবে। তুমি পড়ো, আর আজকে যেটা পড়ালাম আমি, এটার একটা জিস্ট বানাবে বাংলাতে, জিস্ট বানাবে, কালকে এখানে সব ছবি তুলে তুলে আমাকে দেবে, জিস্ট বানাবে, ঠিক আছে, না দেখে কিন্তু, যে স্যার এইটা এটা বোঝালো, এটা এটা পড়ালো, যা তোমার মনে আসবে বই বন্ধ করে দিয়ে কিংবা পিডিএফটা বন্ধ করে দিয়ে একটা জিস্ট পাঠাবে আমাকে, গ্রুপে পাঠাবে। গ্রুপে মানে কোথায় পাঠাবে গো? এখানেই পাঠাবে, কালকে যখন এখানে ক্লাস হবে এখানে পাঠাবে, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, ঘুমিয়ে পড়ো, ভালো থেকো, রাখলাম।